শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, কারণ ভালো থাকবার মতোই একটি উপলক্ষ। আজকে সবাই আমরা এখানে যে কারণে সমবেত হয়েছি, সেই উদ্দেশ্য এবং সেই জায়গাটা, অনুষ্ঠানটা এত চমৎকার, এত সম্মানের। একজন নারী হিসেবে আমি ভীষণ রকমের সম্মানিত বোধ করছি এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা। এবং নারীর পাশে দাঁড়িয়ে আমিও খুব সম্মানিত বোধ করছি। আর সঙ্গে সঙ্গে আমরা শুরু করছি আমাদের আজকের এই সন্ধ্যাকালীন আয়োজন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, ভালোবাসা জানাতে চাই। RTV আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে RTV জয়া আলোকিত নারী 2024 অনুষ্ঠানে অনেক অনেক শুভেচ্ছা। সাথে আছি আমি শ্রাবণ্য তৌহিদা এবং আমি ইন্তু। আশা করি মনে রাখবেন কিন্তু দর্শক বন্ধুরা, দেখতে দেখতে সাফল্যের সঙ্গে এবং অত্যন্ত দক্ষতায় দশমবারের মতো আয়োজিত করেছি আলোচিত নারী সম্মাননা এই অনুষ্ঠানটি। মহান স্বাধীনতা দিবসের এই মাসে আমরা স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সকল সদস্যদেরকে। সেই সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা, আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশকে। আজকের এই অনুষ্ঠানটি সফল করতে যে সকল প্রতিষ্ঠান ব্যক্তি আমাদের সহায়তা করেছেন, দিয়েছেন পৃষ্ঠপোষকতা, তাদের প্রতি আমরা জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা। অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের টাইটেল স্পন্সর SMC এন্টারপ্রাইজ লিমিটেডকে, এরকম একটি আয়োজনের সাথে দশমবারের মতো সম্পৃক্ত থাকবার জন্য। স্বাধীনতার পর থেকে প্রায় 50 বছর ধরে SMC নারী ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, সর্বোপরি জনস্বাস্থ্য কল্যাণে কাজ করে যাচ্ছেন। একদমই তাই আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের আজকের এই আয়োজনের টাইটেল স্পন্সর জয়া স্যানিটারি ন্যাপকিন, সহযোগিতায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং মার্কেন্টাইল ব্যাংক PLC। অনলাইন পার্টনার RTV অনলাইন, ম্যাগাজিন পার্টনার মান্থলি লুক অ্যাট মি, OTT পার্টনার RTV প্লাস, মেকআপ পার্টনার পার্সোনা এবং উপস্থিত সুধী আমাদের সকল স্পন্সর এবং পার্টনারদেরকে সহযোগিতা এবং ধন্যবাদের সাথে সাথে সবার কাছ থেকে চাইব একটি তুমুল করতালির মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ধন্যবাদ যারা পৃষ্ঠপোষকতা এবং স্পন্সর করেছেন আমাদের এই যাত্রার পথটাকে মসৃণ করার জন্য। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের প্রারম্ভিক থিম সঙ্গে। আসছেন আমাদের সবার প্রিয় তমা মির্জা। একটা জোরে করতালি হয়ে যাক। Let's welcome her with a big round of applause. Thank you so much. Enjoy. সৃষ্টির কোন সুদূর প্রভাতে স্বর্গের কোল ছাড়ি এলে ধরণীর ধূলি পথ বেয়ে কল্যাণময়ী নারী। আজও আগামীর স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে
সে পথে ছুটছে নারী, নেই আর ঘরে বন্দি। সময়টাকে জয় করে সে পেরিয়ে নিজ গণ্ডি। দূর সে পথে ছুটছে নারী, নেই আর ঘরে বন্দি। সময়টাকে জয় করে সে পেরিয়ে নিজ গণ্ডি। এই নারী অদম্য, এই নারী দুরন্ত, আলোকিত নির্ভয় জীবনে প্রয়োজনে হাতে হাতে রেখে করতে পারে সব জয়। জীবনে প্রয়োজনে হাতে হাতে রেখে করতে পারে সব জয়। এগিয়ে যাচ্ছে নারী আজও আগামীর স্বপ্ন নিয়ে। এগিয়ে যাবে নারী পৃথিবীটাকে জানান দিয়ে। এই নারী অদম্য, এই নারী দুরন্ত, আলোকিত নির্ভয় জীবনে প্রয়োজনে হাতে হাতে রেখে করতে পারে সব জয়। লাল সবুজের পতাকায় বাংলাদেশ চির অপরাজেয় এক দেশ। এ জাতি জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। বিজয় নিশান উড়ছে বিজয় নিশান উড়ছে খুশির হাওয়ায় উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে। বিজয় নিশান উড়ছে বিজয় নিশান উড়ছে খুশির হাওয়ায় উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে। ওয়াও, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক পারফরমেন্স বাই তমা মির্জা। এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই নৃত্যালোকের নৃত্যশিল্পী বৃন্দদেরকে। দর্শক বন্ধুরা, আজকের এই সম্মাননা সন্ধ্যায় আমরা এগিয়ে যেতে চাই, আর এগোতে হলে আমাদের অগ্রজ যারা আছেন তাদের শুভেচ্ছা বক্তব্য এবার আমরা শুনবো। RTV জয়া আলোকিত নারী 2024-এর সম্মাননা পর্বের শুরুতে আমি শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান স্যারকে। আসসালামু আলাইকুম। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার এই চরণ দুটি যথেষ্ট মানব সভ্যতার বিকাশে নারীর গুরুত্বকে বোঝানোর জন্যে, নারীর ভূমিকাকে বোঝানোর জন্যে। প্রিয় দর্শক, আমি এখানে উপস্থিত সকল নারীদের অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সারা বিশ্বের সকল নারীদের প্রতি যারা মানব সভ্যতার বিকাশে কাঁধে কাঁধ মিলিয়ে ভূমিকা রেখে চলেছেন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সঙ্গে গভীর শ্রদ্ধা জানাচ্ছি সকল মুক্তিযোদ্ধার প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। নানান প্রতিবন্ধিতার মাঝেও বাংলাদেশের অসম সাহসী নারীদের জয়যাত্রা বিশ্বের বুকে বাংলাদেশের শুধু মর্যাদার আসনে অধিষ্ঠিত করেনি, বাংলাদেশের উন্নয়নকেও ত্বরান্বিত করেছে। সমাজে এখনও নানাভাবে নারীদের বৈষম্য হয়রানির শিকার হতে হচ্ছে। এখনও নারীদের বাঁকা চোখে দেখার এবং ঘরে আটকে রাখার প্রবণতা সমাজে বিরাজ করছে। এখনও বাল্য বিয়ের মতো সামাজিক ব্যাধিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ঝুঁকিতে থাকা একটি
দেশ। এমন পরিস্থিতি থেকে আমাদের পুরোপুরি বেরোতে হলে ব্যাপক সামাজিক সচেতনতা তৈরি করতে হবে, আর এটা শুরু করতে হবে প্রত্যেকের নিজ নিজ ঘর থেকে। আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা নারীদের প্রতি শ্রদ্ধাশীল হয়। আশা জাগানীয় বিষয় হলো পরিস্থিতি ধীরে ধীরে বদলে যাচ্ছে, নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি আগের চেয়ে অনেকখানি পরিবর্তন হয়ে গেছে। এবারের আলোকিত নারী 2024 সম্মাননা যাদের হাতে উঠছে, আমি তাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সম্মান জানাতে পেরে RTV পরিবার গর্বিত, আমরা গর্বিত। প্রতিবারের মতো এবারও আমরা সহ আয়োজক হিসাবে SMCকে পেয়েছি। নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রতিষ্ঠানটি অনবদ্য ভূমিকা রেখে চলেছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, মার্কেন্টাইল ব্যাংক সবসময় আমাদের পাশে রয়েছে, সহযোগিতায় তাদেরকে সবসময় পেয়ে আসছি। প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। পরিশেষে নারীর জয়যাত্রা অব্যাহত থাকুক সেই প্রত্যাশা রেখে সবাইকে আজকের বর্ণাঢ্য এই আয়োজন উপভোগ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে সন্ধ্যাটি উপভোগ করুন। ধন্যবাদ। এবারে সবিনয়ে নিবেদন জানাচ্ছি যাকে মঞ্চে এসে কিছু বলবার জন্য। তিনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর RTV জনাব হুমায়ুন কবির বাবলু স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুরুতেই আমি এখানে উপস্থিত আমার মাকে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমি শুভেচ্ছা জানাচ্ছি সারা বিশ্বের সকল নারীদের প্রতি যারা সভ্যতার বিকাশে এবং উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। স্বাধীনতার মাসে আমি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিবকে, যিনি বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সকল নারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যাদের আত্মবলিদান এবং বীরত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন খাতে যে সকল নারী নীরবে নিভৃতে কিংবা সরবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, বদলে দিচ্ছেন বাংলাদেশকে, তাদের কর্মের স্বীকৃতি প্রদানের পাশাপাশি সম্মাননা জানাতে দশমবারের মতো RTV আয়োজন করেছে জয়া আলোকিত নারী 2024 সম্মাননা। আজকের এই আয়োজনের প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি MP, সার্ক চেম্বার অফ কমার্সের সভাপতি, RTV ভাইস চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ এবং টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় যারা আজকের এই বর্ণাঢ্য আয়োজন উপভোগ করছেন, RTV পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এবং পরিকল্পনায় দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ ক্রমাগত বাড়ছে। তবে এটাও ঠিক, ঘরে বাইরে সমাজের নানা স্তরে নারীরা এখনও বহুমুখী বৈষম্যের শিকার হচ্ছে। এখনও গণপরিবহনে, কর্মস্থলে নারীদের হয়রানির শিকার হচ্ছেন, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। আমরা মনে করি ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে, তবে অবস্থা আমূল বদলাতে হলে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এবারের RTV জয়া আলোকিত নারী 2024 সম্মাননা যাদের হাতে উঠেছে, আমি তাদের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রতিবারের মতো এবারের আয়োজনে আমরা সহযাত্রী হিসেবে পেয়েছি SMCকে, সঙ্গে পেয়েছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডকে। তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে সবাইকে আজকের এই বর্ণাঢ্য আয়োজন উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির বাবলু স্যারকে তার এই চমৎকার মূল্যবান বক্তব্যের জন্য। এবার মঞ্চে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি জনাব কাজী আমিরুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর SMC এন্টারপ্রাইজ লিমিটেড। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি এই মহান স্বাধীনতার মাসে আমাদের স্বাধীনতা অর্জনে 30 লক্ষ শহীদ যারা হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা যারা আছেন তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা একত্রিত হয়েছি জয়া আলোকিত নারী
2024 সম্মাননা প্রদানের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রথমেই আমি এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের শুরুতে আমি সকল নারী, কন্যা, জায়া, জননী সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের জনগোষ্ঠীর প্রায় 50% বেশি হলো নারী এবং তার অধিকাংশই হচ্ছে সুবিধাবঞ্চিত। আন্তর্জাতিক নারী দিবসের এই তাৎপর্যটা যদি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে হয়তো জাতি এগিয়ে যাবে না। নারীকে শক্তিশালী করার জন্য আসলে পরিকল্পিতভাবে পৃষ্ঠপোষকতা খুবই দরকার। সবচেয়ে বড় কথা হলো নারীর সামাজিক মূল্যায়ন করতে হবে, ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে, অর্থনৈতিক স্বাধীনতা থাকতে হবে, নারীর স্বাস্থ্য সুরক্ষা থাকতে হবে, পরিবার পরিকল্পনায় নারীর সিদ্ধান্ত থাকতে হবে এবং পারিবারিক ডিসিশনে নারীর সিদ্ধান্তকে মেনে নেওয়ার মতো যখন আমাদের সমাজে গ্রহণযোগ্যতা আসবে এবং নারী যখন সমস্ত ক্ষেত্রে তার অভিমত প্রকাশ করতে পারবে তখনই বলা যাবে যে নারীর ক্ষমতায়ন, নারীর সমতা আসছে। সম্মানিত শুধু আপনারা নিশ্চয়ই জানেন যে এসএমসি দীর্ঘ 50 বছর যাবৎ বাংলাদেশ সরকার এবং ইউএসআইডির সহযোগিতায় নারী উন্নয়ন, অগ্রযাত্রা, নারীর স্বাস্থ্য, পুষ্টি পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। আর এরই অংশ হিসাবে ধারাবাহিকভাবে গত 10 বছর যাবৎ জয়া স্যানিটারি ন্যাপকিন নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা জানেন যে বাংলাদেশের নারীর মাত্র শতকরা 30% মেনস্ট্রুয়েশনে স্যানিটারি ন্যাপকিন ইউজ করে, আর 70% নারী তারা সেই গতানুগতিক তোলা অথবা কাপড় ব্যবহার করে থাকে, যেটা স্বাস্থ্যের জন্য সাংঘাতিক রকমের ঝুঁকিপূর্ণ একটা বিষয় এবং যেখানে পরবর্তীতে সার্ভাইকাল ক্যান্সারের মতো ভয়াবহ রোগের ঝুঁকিতে থেকে যায়। তো আমাদের জয়ার পক্ষ থেকে আমাদের অভিপ্রায় হলো কিভাবে আমাদের এই 70% নারীর বিহেভিয়ারাল চেঞ্জের মাধ্যমে একটা পরিকল্পিতভাবে তাদের এফোর্ডেবিলিটির মধ্যে স্বাস্থ্যসম্মতভাবে স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে পারে। নারীর ক্ষমতায়ন এবং প্রতিভাকে ধরেন যথাযথ মর্যাদা দেওয়ার জন্য এসএমসি এবং আরটিভি বাংলাদেশের যে সকল প্রতিভাবান নারীরা তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিভান্বিত তাদেরকে সম্মানিত করার জন্য আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। তাদের যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আমি অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মনে রাখতে হবে যে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে এবং নারীর পরিবারের স্বাস্থ্য উন্নয়ন, পারিবারিক উন্নয়নে এসএমসি যে ভূমিকা পালন করে যাচ্ছে এবং এই দীর্ঘ পরিক্রমায় আরও যে কাজ করবে, আমরা চাই আপনাদের সহযোগিতা, একান্ত সহযোগিতা এবং আপনাদের অনুপ্রেরণায় আমাদের এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের পরবর্তী যারা বক্তব্য রাখবেন তাদের বক্তব্য শুনে আজকের এই সুন্দর আয়োজনকে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মূল্যবান শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য জনাব কাজী আমিরুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। এবং এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্যের জন্য বিশেষভাবে অনুরোধ করছি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব সাইফ নাসির স্যারকে মঞ্চে আসবেন এবং তার শুভেচ্ছা বক্তব্যের জন্য বিশেষভাবে অনুরোধ করছি আরও একবার। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এসএমসির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ এই দিনে আমি বাংলাদেশের এবং বিশ্বের সকল নারীদের জানাচ্ছি এসএমসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। এবারে এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে ইনক্লুসিভ ইনক্লুশন, যাকে আমরা যদি এক্সপ্যান্ড করি এটাতে দাঁড়ায় হচ্ছে নারীর সম অধিকার, সম সুযোগ এবং সম্পৃক্তকরণে বিনিয়োগ। এসএমসি ও আরটিভি আয়োজিত জয়া আলোকিত নারী 2024 আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি এই উদ্যোগকে আরও গতিময় করবে। আমাদের যত অর্জন এবং অর্জন আর প্রাপ্তির মধ্যে যে দূরত্ব, তার মূলে রয়েছে আমাদের বিশ্বাস এবং এই সাহস
এই বিশ্বাস এবং সাহস করে আমরা যদি আমাদের যেটা আমরা চাই তার পেছনে যদি একনিষ্ঠভাবে কাজ করি, আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি। এই বিশ্বাস এবং এই সাহসের উপরে ভর করেই এসএমসি গত 50 বছর ধরে বাংলাদেশের নারী ও শিশু কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছে। এসএমসি বাংলাদেশের গ্রামে গঞ্জে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক মানের পণ্য, যা নারী এবং শিশুর স্বাস্থ্যসেবা এবং উন্নয়নে কাজ করছে। জয়া স্যানিটারি ন্যাপকিন এই ব্রতেরই একটি অবিচ্ছেদ্য অংশ। জয়া আজ বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। বিশ্ব নারী দিবসের যে চেতনা, সেটা যেন আজকে একদিনই শেষ না হয়ে যায়। আমরা আমাদের প্রতিদিন প্রতিক্ষণ এই চেতনা যেন আমরা ধরে রাখি, নারীদের যথার্থ মূল্যায়ন ও সম্মান করি। বিশ্ব নারী দিবসের এই মহেন্দ্রক্ষণে দেশের সাফল্যমণ্ডিত মহিষী নারীদের বিশেষ সম্মাননা প্রদানে এসএমসি ও আরটিভি জয়া আলোকিত নারী 2024-এর এই আয়োজন। আজ যারা এই সম্মাননা পাচ্ছেন, এসএমসি পরিবার থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের অসামান্য অর্জন অনুপ্রাণিত করবে দেশের আপামর নারী সমাজকে। আমি আরটিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই আয়োজনের সার্বিক সফল আয়োজনের জন্যে। দেশের নারী ও শিশু কল্যাণে এসএমসির সাথে ভবিষ্যতে আপনাদের সক্রিয় সম্পৃক্ততা কামনা করছি এবং বিনিয়োগ কামনা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ম্যানেজিং ডিরেক্টর জনাব সাইফ নাসির। এবার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব তসলিম উদ্দিন খান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এসএমসি। সুধীবৃন্দ, আজকে আমার সামনে যারা রয়েছেন এই অনুষ্ঠানে এবং টেলিভিশনের সেটের সামনে যারা রয়েছেন এবং এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই দশমবারের মতো এসএমসি আরটিভির এই যৌথ উদ্যোগ, যৌথ প্রয়াস, জয়া আলোকিত নারীর সম্মাননা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সবসময় আরটিভিকে সাথে পেয়েছি, এজন্য আরটিভির কাছে আমরা কৃতজ্ঞ। বাংলাদেশে বিগত 50 বছর ধরে এসএমসি এদেশের শিশুদের, এদেশের নারীদের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করে আসছে। আমরা জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচিতে এসএমসি অত্যন্ত সক্রিয় অংশীদার। আমরা বাংলাদেশের শিশু মৃত্যুতে যে এসএমসি উর্সালাইন এক ব্যাপক ভূমিকা রেখেছে এবং শিশু মৃত্যু অনেকাংশে বাংলাদেশে কমিয়ে আনতে পেরেছি আমরা সম্মিলিতভাবে। আমাদের জয়া স্যানিটারি ন্যাপকিন, আমার সহকর্মী একটু আগে বলেছেন যে জয়া স্যানিটারি ন্যাপকিন বাংলাদেশের অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আমরা সরবরাহ করছি গুণগত স্যানিটারি ন্যাপকিন এবং সব শ্রেণীর মানুষদের, যাতে করে সাধারণ মানুষও, সাধারণ পরিবারের মহিলারাও এটা ব্যবহার করতে পারে এবং তাদের দোরগোড়ায় আমরা পৌঁছে দিয়েছি। আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার লক্ষ লক্ষ শিশুদের তাদের মাইক্রোনিউট্রিশন ডেফিসিয়েন্সি দূর করার জন্য কাজ করেছে। আমাদের মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, যেটা আমরা ফুল কেয়ার বলি, লক্ষ লক্ষ গর্ভবতী মাকে তাদের নিউট্রিশন চাহিদা পূরণ করতে সহায়তা করেছে। আর এই সব কার্যক্রমে আমরা সব সময় আমাদের পাশে পেয়েছি সরকারি সমর্থন এবং তাদের অব্যাহত অনুপ্রেরণা। এজন্য আমি সরকারের সবসময় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের এই কার্যক্রমে তাদের এই সাপোর্ট পাওয়ার জন্য। আমরা উন্নয়ন সহযোগীর সবসময় সমর্থন পেয়েছি, সহায়তা পেয়েছি, এজন্য তাদেরকেও ধন্যবাদ। আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা সম্মাননা পেতে যাচ্ছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমার বিশ্বাস বাংলাদেশে সবাই আপনারা সম্মিলিতভাবে এসএমসিকে সহায়তা করবেন। এসএমসি আজকে এখানে অগণিত ব্যবহারকারী, পদ্ধতি ব্যবহারকারী, যারা আমাদের সেবা ব্যবহারকারী রয়েছেন, তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই যে তারা তাদেরকে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি আজকের এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, মূল্যবান শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য জনাব তসলিম উদ্দিন খান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এসএমসি। অবশ্যই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা
এসএমসির জন্য। এবারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি জয়া স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, very multi-talented and very super performer নুসরাত ফারিয়া মাজহার। গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছি, কারণ এখান থেকে দেখতে পাচ্ছি সবাইকে হাস্যোজ্জ্বল একটা মুখ করে পুরো অনুষ্ঠানটা এনজয় করছেন। আই উড লাইক টু থ্যাংক যারা অনুষ্ঠান উপস্থাপনা করছে, ইন্তু এবং আমাদের অফকোর্স আজকের ইভিনিংয়ের হোস্টকে, দুজনকে ফ্যান্টাস্টিক হোস্টিং, বিকজ উপস্থাপনা যখন ভালো করে কেউ, আই রিয়েলি ফিল গুড, আই ফিল যে হ্যাঁ অনুষ্ঠানটা হিট হয়ে যাচ্ছে। আর জয়া আলোকিত নারী তো এমন একটা অনুষ্ঠান যে প্রতি বছরই হিটের পর হিট দিচ্ছে, বিকজ এর সাথে আছে জয়া স্যানিটারি ন্যাপকিন, এসএমসি এবং আমার পছন্দের আরটিভি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরটিভি এসএমসি আবারও আয়োজন করেছে জয়া আলোকিত নারী 2024। আজকের এই বিশেষ দিনটি আমার পক্ষ থেকে বিশ্বের সকল নারীকে জানায় অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রতি বছরই কিন্তু আরটিভি এবং এসএমসি এই যৌথ প্রযোজনায় তারা যে এই এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেয় এবং নারীদেরকে যে কংগ্রাচুলেট করে, এই পুরো কনসেপ্টটার একজন অনুরাগী আপনি বলতে পারেন আমাকে। কারণ আমাদের আশেপাশে যেসব নারীরা রয়েছে, সেটা হতে পারে আমার বাসার হাউসমেট থেকে শুরু করে একজন উচ্চ পদস্থ কর্মচারী যিনি বাংলাদেশকে লিড করছেন। আসলে হাততালি পেতে কার না ভালো লাগে, একটু অনুপ্রেরণা পেতে, একটু থ্যাংক ইউ পেতে কার না ভালো লাগে। তার ভালো কাজের জন্য যখন তাকে অ্যাপ্রিসিয়েট করা হয়, তার কত না ভালো লাগে। সেই জন্য আমি আশিক স্যারকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে সাচ এ ইনোভেটিভ আইডিয়া টু অ্যাপ্রিসিয়েটিং আস ফর দ্য হার্ড ওয়ার্ক, ফর দ্য ডেডিকেশন উই প্রোভাইড টু আওয়ার সোসাইটি। দীর্ঘ 10 বছর ধরে নারীদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মহা পরিক্রমায় জয়ার অবদান প্রশংসনীয়। আজকে যখন আমাদের এসএমসির একজন স্যার বলছিলেন যে জয়া ওয়ান অফ দ্য ফেমাস ব্র্যান্ড, আমার মুখের হাসিটা আসলে 360 হয়ে গেছিল, বিকজ আই হ্যাভ বিন উইথ জয়া ফর লাস্ট 5 years অ্যান্ড ইটস লাইক মাই বেবি। আই রিমেম্বার 5 বছর আগে যখন জয়া আমার কাছে এসেছিল, তখন বাংলাদেশের কোনো লিস্টার অ্যাক্ট্রেস স্যানিটারি ন্যাপকিন এন্ডোর্স করবে, এটার পিছনে একটা পিছু টান ছিল, একটা আচ্ছা আমি কি এটা করবো, পিরিয়ড, মেনস্ট্রুয়াল সাইকেল সব কিছু মিলে কিভাবে পুরো আমার ফ্যান ফলোয়ার বাংলাদেশের সবাই কেমনভাবে দেখবে। তখন আমি যখন এসএমসি টিমের সাথে বসলাম, গল্প করলাম, আড্ডা দিলাম, আমার কাছে মনে হলো যদি আমি না করি আর কে করবে। Because I am someone, I always believe in breaking the stereotype. I have been always doing this all my life. কাজের ক্ষেত্রে থেকে শুরু করে সব জায়গায়। And then 2019 I signed Joya as a brand ambassador, and from then to till যখনই আমার কাছে সবাই বলে এই তোর ব্র্যান্ড জয়া কিন্তু আমরা ইউজ করি, আমার বুকটা ভরে যায়। সো থ্যাংক ইউ সো মাচ এসএমসি, থ্যাংক ইউ সো মাচ জয়া ফর ব্রিঙ্গিং অল দিস থিং টু আওয়ার সোসাইটি। নারীর জয়ার যাত্রা শুরু থেকে নারীর ক্ষমতায়ন, পিরিয়ড হেলথ নিয়ে এসএমসি জয়া ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। কয়েক বছর আগেও বাংলাদেশের নারীদের স্বাস্থ্য ছিল ঝুঁকিতে। মাসের এই বিশেষ সময়টা সঠিক হাইজিন মেনটেন না করতে পারাটা ইটস আ বিগ ট্রাবল ফর আস। আমরা অনেক ট্রাভেল করি, অনেক ধরনের রিজনের কারণে এই হাইজিনটা মেনটেন করা হয় না। পিরিয়ডের এই দিনগুলোতে সুরক্ষায় থাকতে হবে, তাই জয়া এগিয়ে এসেছে। এমন একটা কমফোর্টেবল প্রাইসে একটা প্রিমিয়াম রেঞ্জের স্যানিটারি ন্যাপকিন আমাদের মধ্যে বাজারে দিয়ে দিয়েছে, যেন সবাই খুব ইজিলি অ্যাক্সেস করতে পারে। ফলে নিশ্চিত হয়েছে নারীর সুস্থতা, বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া। মেয়েদের এগিয়ে যাওয়ার এই নোবেল জার্নির সাথে আমাকে যুক্ত করেছে, সেজন্য আমি আবারও এসএমসি এবং জয়াকে ধন্যবাদ জানাতে চাই। জয়া এবং এসএমসির সাথে প্রতিনিয়ত নিজেদের চিন্তা, চেতনা, শ্রম ইনভেস্ট করে নিশ্চিত করেছে নারীর অগ্রযাত্রা। কিন্তু এবার ওয়ার্ল্ড ওয়াইড নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে ইনভেস্ট ইন ওমেন। আই থিঙ্ক এটা এবারের না, প্রতি বছরের হওয়া উচিত যে নারীর পেছনে ইনভেস্ট করতে হবে, কারণ নারী এমন একটা শক্তি, এই শক্তির পিছনে ইনভেস্ট করলে সেই শক্তিটা ডাবল হয়ে যায়, যেটা আমাদের দেশকে দেখলেই বোঝা যায়। আমাদের দেশ চালাচ্ছে নারীরা। এমন একজন কর্ণধার রয়েছেন, তিনি বছরের পর বছর অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে আমাদের দেশকে। আরটিভি এবং এসএমসির এই সম্মাননা অনুষ্ঠানে আজ 10 বারের মতন অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে নারীদের এগিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তাদের স্বীকৃতি, তাদের প্রাপ্য এবং তাদের সম্মান দিতে পেরে আমিও সম্মান বোধ করছি। নারীর রূপকার, চলিকা শক্তি, মূল জায়গা থেকে স্বীকৃতি এবং সম্মান, একটি নারীর নিজস্ব শক্তি বা নিজের প্রতি আত্মবিশ্বাস, তার অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে আমাদেরকে সক্রিয় হতে হবে। যেটি বলছিলাম যে এবারে যে কনসেপ্টটা রয়েছে ইনভেস্ট ইন ওমেন,
অ্যাসিলারেট প্রগ্রেস, অর্থাৎ জয়ার অঙ্গীকার হলো এগিয়ে যাবে আমাদের দেশের সব নারীরা, কারণ আমাদের দেশের নারীরা যখন এগিয়ে যাবে তখনই আমরা জাতি হিসেবে অ্যাজ আ নেশন প্রোগ্রেস করব। নারীর জীবনের সিদ্ধান্তে বিকাশের ক্ষমতা দিতে হবে, যেটা আমাদের বাক স্বাধীনতা বলা চলে, আমাদের যে মনের ভাব আমরা জীবনে যা করতে চাই। এখানে যত নারীরা রয়েছে আমি জানি আমরা কম বেশি কিছুটা হলেও সেই প্রতিবন্ধকতা ফেস করেছি, সেটা হতে পারে ঘরে, সেটা হতে পারে বাহিরে। সো আওয়ার মোটিভ শুড বি যে আমরা চাই আমাদের বাক স্বাধীনতাটাকে আরও মুক্ত করে দিতে হবে, এবং যে কোনো জায়গায় না বলার অধিকার। আমরা এখনও ভয় পাই, আচ্ছা আমি কি না বলবো, হোয়াট ইফ আই সে নো এবং আই হ্যাভ বিন কিকড আউট, যদি আমি না বলে আমাকে যদি কাজটা আর না দেওয়া হয়। বাট আপনার মধ্যে ওই আত্মবিশ্বাসটা তৈরি করতে হবে, হ্যাঁ দিস নো ইজ মিনস নো এবং আই উইল নট কম্প্রোমাইজ, এবং এই আত্মরক্ষার অধিকার এবং ক্ষমতা আমাদের নারীতে দিতে হবে। নারীর প্রতি ডেফিনেটলি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, শিক্ষিত, বিনয়ী এবং দায়িত্বশীল একটা জাতি তখনই আমরা গড়ে তুলতে পারবো যখন আমরা নারীকে সম্মান করব। মোস্ট ইম্পর্টেন্টলি আই বিলং ফর এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, যেখানে নাটক, সিনেমা, গান অনেক কিছু আছে, এবং আমাদের একটা কনসেপ্ট রয়েছে, আমরা সবসময় নারীকে একটা পণ্য হিসেবে দেখাতে চাই। রিসেন্টলি আমি যখন আইটেম সং করেছিলাম আমাকে বলেছিল, আরে ফারিয়া তুমি কি এখন আইটেম গার্ল হয়ে গেলে? নো, দ্যাটস নট দ্য কেস। দ্য কেস ইজ আই অ্যাম রিপ্রেজেন্টিং সার্টেন ক্যারেক্টার, I am representing the woman of my country, so I cannot be a product. I should be as a woman. And that is the mole motive of Joya SMC and of course Joya Alokito Nari this year. নারীকে মানুষ হিসেবে ভাবার স্বীকৃতি দিতে হবে, এবং নারীর পিরিয়ডকে নিয়ে যে আমাদের মধ্যে একটা মিথ, আমরা এখনও পিরিয়ড নিয়ে কথা বলতে কমফোর্টেবল ফিল করি না আমার বাবা আমার ভাইদের সামনে। হয়তোবা যে মেয়েটার বাবা নেই, যে মেয়েটার মা নেই বা বাড়িতে কোনো বোন নেই, সে যেন ইকুয়ালি কমফোর্টেবল ফিল করে পিরিয়ড নিয়ে কথা বলতে তার সবার মধ্যে। এটা একটা এমন ন্যাচারাল প্রসেস দ্যাট উই নিড টু ফিল কমফোর্টেবল, সবাই যেন এটার মধ্যে নিয়ে কথা বলতে পারে, প্রগ্রেসিভ কনভারসেশন করতে পারে। আপনি পুরুষ হয়ে যারা যারা আমার অফকোর্স আমাদের আদার হাফরা রয়েছেন, পুরুষরা যেন পরিবারের নারী সদস্যদেরকে পিরিয়ড নিয়ে কখনো সংকোচ বোধ না করায়, কখনো ছোট ফিল না করায়, সো দ্যাট দে ফিল কমফোর্টেবল। আমি দীর্ঘদিন ধরে জয়ার সাথে অ্যাসোসিয়েট হয়ে আছি। সত্যি কথা বলতে গেলে রিসেন্টলি আমরা আবারও রিনিউ করেছি আমাদের কন্ট্রাক্ট টু হ্যাভ মোর ডেজ অ্যাসোসিয়েটিং উইথ দেম। এর থেকে সুখের খবর আমার জীবনে কিছু হতে পারে না যে আমি এমন একটা ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড যে শুধুমাত্র বিজনেস করছে না, বাট অলসো দের ইজ আ পারপাস, and the purpose is progressing women, speaking on behalf of women, এবং মেয়েদেরকে শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করা। এসএমসি জয়াকে অনেক অনেক ধন্যবাদ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু বিং আ পার্ট অফ ইট, অ্যান্ড অফকোর্স মাই হোম RTV, যেখান থেকে আমি শুরু করেছি, তাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু বলার জন্য। এবছর যাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে, সম্মাননা দেওয়া হচ্ছে, শুধু এই বছর না, প্রতি বছর যেন আপনাদের বাড়িতে আপনাদের সেলিব্রেট করা হয়, এমনটাই দোয়া করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, মাননীয় ভাইস চেয়ারম্যান RTV। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, শত ব্যস্ততার মাঝেও আপনারা আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে RTV আয়োজিত জয়া আলোকিত নারী 2024 অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সেজন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি স্মরণ করতে চাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবার সহ 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে দেশটি পেয়েছি তাদেরকে। পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর অসীম অবদানের প্রতি সম্মান জানাতে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে RTV 10ম বারের মতো আয়োজন করেছে RTV জয়া আলোকিত নারী 2024 সম্মাননা অনুষ্ঠানের। RTV সবসময় সুন্দর, প্রগতিশীল একটি সমাজ বিনির্মাণে সবার সাথে একযোগে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই সম্মাননা অনুষ্ঠান। আমরা সবাই জানি আমাদের সমাজে অনেক ধরনের প্রতিকূলতা রয়েছেন, সেই প্রতিকূলতার মধ্যেও আমাদের অনেক মহিষী নারী অক্লান্ত প্রচেষ্টায় আজ সমাজ এবং রাষ্ট্রের উচ্চ আসনে প্রতিষ্ঠিত। তারা জ্ঞান, বিজ্ঞান, রাজনীতি, সমাজ সেবা, সংস্কৃতি, ব্যবসা, খেলাধুলা, চ্যালেঞ্জিং পেশাসহ অন্যান্য ক্ষেত্রেও বিশেষ অবদান রেখে চলেছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশ ও সমাজকে।
আরটিভির আজকের এই বিশেষ দিনে দেশের 8 জন মহিষী নারীকে সম্মাননা প্রদান করে আন্তর্জাতিক নারী দিবসের প্রতি আন্তরিক সংহতা প্রকাশ করছে। পরিশেষে সকল মহিষী নারী আজ সম্মাননা পাচ্ছেন, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি জয়া স্যানিটারি ন্যাপকিন সহ অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠানকে, যারা এই অনুষ্ঠানে সফল করতে আরটিভিকে সহযোগিতা করেছেন এবং বিশ্বের যেখানে বসে আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের প্রতি আবারও আরটিভির শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরটিভির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাইবো উপস্থিত আমরা যারা আছি তার কাছ থেকে মূল্যবান কথা শুনবো এবং আলোকিত হব এই মুহূর্তে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি এমপিকে। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। 8ই মার্চ একটা দিন, আমরা কেউ কেউ বলেন যে কি দরকার একটা দিন কেন নারীদের জন্য আলাদা করে বলা হবে। আসলে তো প্রতিটি দিনই নারী দিবস, কিংবা প্রতিটি দিনই পুরুষেরও দিবস, সবার জন্যে, মানুষের জন্যই প্রতিটি দিন। কিন্তু একটি দিন বিশেষ করে বলা এই জন্যে যে সেই দিনটিতে আমরা নারীর অবদান, নারীর ত্যাগ, নারীর শক্তি, নারীর সাহস, তার সব কিছুর স্বীকৃতি দেই। একটা দিন যেদিন আমরা নারী যত রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, তার বিরুদ্ধে যত রকমের বাধার দেয়াল তার চারপাশে তুলে দেয়া হয়, পরিবার, সমাজ, রাষ্ট্র, ধর্ম, সব কিছু, সেই দেয়ালগুলো কি করে ভাঙতে হবে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে পারি। একটা দিন যেদিন আমরা নারীর বিরুদ্ধে সহিংসতা কিংবা তার বিরুদ্ধে যে বৈষম্যগুলো হয় সেগুলো নিয়ে একটু সচেতনতা তৈরি করতে পারি। একটা দিন যখন নারীর যে ক্ষমতায়ন দরকার সকল ক্ষেত্রে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে, সেটির জন্যে আমাদের সবার একটুখানি ভাববার দিন, সবাই মিলে একসাথে একটু শপথ নেবার দিন। এই সব কারণেই একটা দিন দরকার হয়। 8ই মার্চ সেই দিন। আজকে এই দিনে আমি একজন মানুষকে এই মুহূর্তে নিশ্চয়ই স্মরণ করতে চাই। তিনি আরেকজন নারী, তিনি এই বাংলাদেশে নারীর দৃশ্যমানতা তৈরি করা, নারীকে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে দেয়া, নারীর পথের যত প্রতিবন্ধকতা তা দূর করতে চেষ্টা করা, নারীর ক্ষমতায়ন, এর সব কাজে যিনি নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তাকে আমি আমার শ্রদ্ধা জানাই, আমার ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে এটি মার্চ মাস, আর 8ই মার্চের ঠিক আগের দিনই 7ই মার্চ, যেই 7ই মার্চ একজন সুদর্শন দীর্ঘদেহী বাঙালি পুরুষ হাজার বছরের বাঙালির স্বপ্নকে নিজের বুকে ধারণ করে 23 বছরের একটা লম্বা সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষার পথ পাড়ি দিয়ে মানুষকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং একটা ছোট্ট 18 মিনিট কয়েক সেকেন্ডের অলিখিত একটি বক্তৃতার মধ্য দিয়ে একটি জাতি রাষ্ট্রের জন্ম হয়েছিল। নিরস্ত্র একটি জাতিকে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে একটা স্বাধীন দেশ এনে দেয় তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি স্বাধীনতার কথা বলেছিলেন, মুক্তির কথা বলেছিলেন, মানুষের অধিকারের কথা বলেছিলেন। আর সেই অধিকারের কথায়, সেই মুক্তির কথায়, সেই স্বাধীনতার কথায় নারী পুরুষ সবার কথাই কিন্তু ছিল। সেখানে তিনি কোনো ভাগ করেননি। যে কারণে যে সংবিধান দিয়েছিলেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে,
সেখানেও নারী পুরুষের সমান অধিকারের কথা বলেছিলেন। কাজে 8ই মার্চে যখন আমরা নারী মুক্তির কথা বলি, নারী স্বাধীনতার কথা বলি, নারী অধিকারের কথা বলি, নিশ্চয়ই স্মরণ করতেই হবে একজন পিতা মুজিবকে। আমি তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আর এই দেশটি যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি, সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। সকল শহীদের প্রতি, যে লক্ষ লক্ষ নারীরা ৭১-এর সেই 9 মাসে ধর্ষিতা হয়েছিলেন, নির্যাতিতা হয়েছিলেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আজকে আমরা এই মঞ্চেও অনেক সফল মানুষকে দেখি। আমরা যেখানেই যাই আমরা দেখি অনেক সফল মানুষ। আমি যদিও অন্ধকারে খুব ভালো সামনে দেখতে পাচ্ছি না, আমি নিশ্চিত সামনে অনেক সফল নারীরা আছেন। সেই সফল নারীদের প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। একই সঙ্গে সেই নারীদের প্রতিও আমাদের সবার অনেক শুভকামনা আর ভালোবাসা জানাতে চাই, যে নারী একেবারে প্রান্তিক জীবন যাপন করছেন, যে নারী প্রতিদিন শুধুমাত্র অস্তিত্বটুকু টিকিয়ে রাখবার জন্যে সংগ্রাম করছেন, যে নারী তার অধিকার আদায় নয়, সহিংসতাকে ঠেকিয়ে বৈষম্যের সব রকমের যত নির্যাতন আছে সেগুলোকে সব ঠেকিয়ে কোনো মতে নিজেকে টিকিয়ে রাখবার চেষ্টা করছেন। আমরা সবাই মিলে সেই নারীটিকে সেই জায়গা থেকে তার মুক্তির পথে, তার স্বাধীনতার পথে, তার অধিকার আদায়ের পথে, অধিকার অর্জনের পথে সেখানে নিয়ে যাবার কাজে আমরা যদি একটুখানি আমাদের হাত বাড়াই, সেজন্যও আজকের দিনটিতে আমাদের সবার একটু ভাববার দরকার আছে। সরকার ভাবছে, সরকার করছে, তারপরও সবার আমাদের দায়িত্ব রয়েছে। আমরা এই প্রায় 18 কোটি মানুষের দেশে অর্ধেক জনসংখ্যা নারী, সেই নারীর মধ্যেও আবার অনেকেই একেবারে প্রান্তিক। আমাদের সবার সেই চেষ্টা হোক এই প্রান্তিক নারীকে তার প্রান্তিকতা দূর করে নিয়ে আসি উন্নয়নের মূলধারায়। শুধু নারী নয়, পুরুষও প্রান্তিক আছে, তাকেও নিয়ে আসি উন্নয়নের মূলধারায়। সকল মানুষকে, যারা কোনো প্রতিবন্ধিতার শিকার, কোনো প্রতিবন্ধকতার শিকার, যে যেভাবেই হোক, শারীরিক হোক, মানসিক হোক, স্নায়ু বিকাশজনিত হোক, যে কোনো ধরনেরই প্রতিবন্ধকতা, সামাজিক প্রতিবন্ধকতা, ধর্মীয় প্রতিবন্ধকতা, যে কোনো ধরনেরই প্রতিবন্ধকতার মানুষের বিকাশের পথকে আটকে রাখুক না কেন, আসুন আমরা সবাই মিলে তাদের মুক্তির জন্যে, তাদের স্বাধীনতার জন্যে, তাদের অধিকারের জন্যে আমরা সবাই মিলে কাজ করি। কারণ কাউকে ফেলে রেখে আমাদের এগিয়ে যাওয়াটা কখনোই সম্পূর্ণ হবে না। নারীর অধিকার ছাড়া সভ্যতা অসম্পূর্ণ থেকে যায়, কথাটা নেলসন ম্যান্ডেলা বলেছেন। আর আমাদের নজরুল তো বলেছেনই, পৃথিবীতে যা কিছু কল্যাণকর হয়েছে তার অর্ধেক নারী করেছে, অর্ধেক নর। তো আমরা সেই অর্ধেক যে নারী করেছে সে নারীকে পেছনে রেখে বা কোনো মানুষকেই পেছনে রেখে আমরা আমাদের সমস্ত সম্ভাবনাকে 16 আনা বিকশিত করতে পারবো না। কিন্তু আমরা তো চাই আমাদের সব সম্ভাবনা বিকশিত হোক। তাহলে আসুন আমরা সবাই মিলে সেই চেষ্টাই করি। আমাদের সবার অনেক বড় বড় কিছু করতে হবে না, একেবারেই হাতের কাছে, বাড়ির পাশে যেই যতটুকু পারি একটু হাত বাড়িয়ে দিই, সহমর্মিতার হাত, বন্ধুত্বের হাত। আমরা সবাই মিলেই এই বাংলাদেশটিকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। নারীর জয়ে সবার জয়। আসুন সবাই মিলে নারীকে জয়ী করবার জন্য একসঙ্গে কাজ করি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের মাননীয় মন্ত্রী এবং জাতীয় সংসদের সম্মানিত সদস্যা ডক্টর দীপুমণি।
আচ্ছা, অনেক তো কথা হলো ইমতু, এবার অন্য কিছু একটা হয়ে যাক। কিন্তু কথা না বললে যে আরটিভি আমাদেরকে পেমেন্ট করবে না? সেই কথা তো আমরা বলবোই, কিন্তু কথার মাঝখানে মাঝখানে ওই যে একটা কথা আছে না, যে স্কুলে গেলেও টিফিন তো লাগেই না, আমাদের ক্লাসের ফাঁকে ফাঁকে টিফিনের ব্রেক তো লাগে। যে কোনো আয়োজন, সেটা এমনকি যদি ঘরোয়া কোনো আয়োজনও হয়, সেখানেও কিন্তু মিউজিক্যাল পারফরমেন্স বাধ্যতামূলক থাকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এমন দুজন সিঙ্গারকে, এই জেনারেশনের কথাই যদি বলি বা আরও বহু প্রজন্ম ধরে তাদের গানগুলো সবার মাঝে এভাবেই বাজতে থাকবে, এবং রেশমি চুরি খ্যাত আমাদের সবার প্রিয় দিলশাদ নাহার কণা, এবং সেই সাথে ভেরি হ্যান্ডসাম অ্যান্ড কি বলা যায়, গুড লুকিং, ইয়েস, গুড লুকিং, হ্যান্ডসাম, ইয়াং, ট্যালেন্টেড সিঙ্গার মেহরাব। স্বপ্ন নয় সত্যি এ হাসি বিজয়ে, কল্পনায় কোনো এ বিজয় আমাদের। স্বপ্ন নয় সত্যি এ হাসি বিজয়ে, গল্প নয় কোনো এ বিজয় আমাদের। নতুন ভোরে সূর্যের আলো বাড়িয়ে দাও দুটি হাত, বিশ্ব দেখুক তোমার চোখে আজ স্বপ্ন জয়ের স্বাদ। জীবনের আহ্বানে চলো এগিয়ে, বিশ্ব দেখুক তোমার চোখে আজ স্বপ্ন জয়ের স্বাদ। হার না মানা তুমি দাও না দেখিয়ে। একটু একটু করে করতে পারি আমরা, সাজাতে পারি সব। পৃথিবীর বুকে হোক আনন্দ, উচ্ছ্বাসের কলরব। নতুন ভোরে সূর্যের আলো বাড়িয়ে দাও দুটি হাত, বিশ্ব দেখুক তোমার চোখে আজ স্বপ্ন জয়ের স্বাদ। জীবনের আহ্বানে চলো এগিয়ে, বিশ্ব দেখুক তোমার চোখে আজ স্বপ্ন জয়ের স্বাদ। হার না মানা তুমি দাও না দেখিয়ে। ঝড়ের মুখে ধরে বুকে সাহস, যায় না বদলে গতিপথ। থাকবো ভালো রাখবো ভালো, এ আমাদের শপথ। নতুন ভোরে সূর্যের আলো বাড়িয়ে দাও দুটি হাত, বিশ্ব দেখুক তোমার চোখে আজ স্বপ্ন জয়ের স্বাদ। জীবনের আহ্বানে চলো এগিয়ে, বিশ্ব দেখুক তোমার চোখে আজ স্বপ্ন জয়ের স্বাদ। হার না মানা তুমি দাও না দেখিয়ে।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি শ্রুতিমধুর গান পরিবেশন করার জন্য প্রিয় শিল্পী আমাদের কণা আপু এবং আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী মেহেরাবকে। এবার সেই কাঙ্ক্ষিত সম্মাননা প্রদানের পালা। প্রিয় দর্শক, RTV জয় আলোকিত নারী 2024 সম্মাননা প্রদান পর্ব আমরা এবারে শুরু করতে যাচ্ছি এমন একজনকে দিয়ে, যিনি 3 দশকেরও বেশি সময় ধরে বাউল গীতি, লালন গীতি সহ এদেশের মাটি ও মানুষের গান নিয়ে তিনি কাজ করেছেন, জায়গা করে নিয়েছেন আমাদের সবার অন্তরে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় চন্দনা মজুমদার। একদম ঠিক তাই। এবার তাকে সম্মাননা জানানোর আগে তার উপরে আমরা ছোট্ট একটা তথ্যচিত্র তৈরি করেছি, চলুন এক ঝলকে আমরা দেখে নিই। প্রাণের গহীন থেকে তুলে আনা সুর আর ভাবনার অন্তর থেকে খুঁজে আনা জিজ্ঞাসা মিলেমিশে যে সৃষ্টি, সে হলো বাউল সুর। সেই সঙ্গীতের অনন্য এক সুর সারথি চন্দনা মজুমদার। আমি কুষ্টিয়ার গড়াই তীরে জন্ম বলেই হয়তো লালনও তেমনভাবে প্রভাবিত করেছে শিল্পী চন্দনাকে। লালন সাইজির আকড়া বাড়ি, রবীন্দ্রনাথের কুঠি বাড়ি, কাঙাল হরিনাথ মজুমদারের বাড়ি, মীর মোশাররফ হোসেন সাহেবের বাড়ি, তো সেই কোণাটা ঘেঁষেই তো আমার জন্ম। হয়তোবা আমার কোনো না কোনোভাবে সেই লালনের গান বা লোকগান আমার ভিতরে গেঁথে গেছে। সুর কেবল গাইবার বিষয় নয়, তাকে অনুভবও করতে হয়। তার বাবা নির্মল চন্দ্র মজুমদারও ছিলেন লালন গীতির শিল্পী। পারিবারিক পরিবেশ আর অগ্রজ শিল্পী তিনি হয়ে ওঠেন লালন সঙ্গীতের অনুরাগী অনুসারী। 2 বার চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, এটা আপনাদের আশীর্বাদ। গানকে ভালোবেসে ঘর বেঁধেছেন আরেক বরেণ্য শিল্পী কিরণ চন্দ্র রায়ের সঙ্গে। আমি আমার গুরু খন্দকার নুরুল আলম, ওখানেও চন্দনাকে নিয়ে গেলাম, আমার গুরুর স্নেহধন্য হলো। দেশ ও দেশের বাইরে বাঙালি শ্রোতা ভক্তদের কাছে তার জাদুকরী কণ্ঠের জন্য তিনি ভীষণ রকম জনপ্রিয়। 2021 সালে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, RTV স্টার অ্যাওয়ার্ড, সিটিসেল চ্যানেল আই পুরস্কার, সাঁকো টেলিফিল্ম পুরস্কার সহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন লোকসঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার। যতদিন বেঁচে থাকবো আমি ততদিন এটাকেই বয়ে নিয়ে বেড়াতে চাই। প্রশংসা করছি যে অন্তত বাংলার লোকগানের একজন শিল্পীকে তারা নির্বাচিত করেছেন। তিনি শুধু একজন দক্ষ শিল্পীই নন, মানুষ হিসেবে অত্যন্ত অমায়িক। জয়া আলোকিত নারী অনুষ্ঠানের মাধ্যমে RTV তাকে যে সম্মাননা প্রদান করছেন, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই জয়া এবং RTVকে আমাকে মনে করে আনবার জন্য। 3 দশকের বেশি সময় গানে গানে অগণিত সঙ্গীত প্রেমী মানুষের হৃদয়কে ভরিয়ে রাখা সঙ্গীত শিল্পী চন্দনা মজুমদারের হাতে RTV জয়া আলোকিত নারী সম্মাননা 2024 তুলে দিতে পেরে আমরা গর্বিত। RTV জয়া আলোকিত নারী 2024 সম্মাননা গ্রহণের জন্য বরণ এই সঙ্গীত শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানানোর পালা। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী চন্দনা মজুমদারকে। সেই সাথে তাকে উত্তরীয় পরিয়ে দেবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মিসেস বিলকিস নাহার, মাননীয় ডিরেক্টর RTV। এবং সঙ্গে ক্রেস্ট প্রদান করার জন্য আমি মঞ্চে সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি জনাব হুমায়ুন কবির বাবলু, ম্যানেজিং ডিরেক্টর RTV। ধন্যবাদ। এবার সম্মাননা প্রদান করছেন জনাব হুমায়ুন কবির বাবলু, ম্যানেজিং ডিরেক্টর RTV। এবার আমাদের আজকের আকর্ষণ, আজকে আমাদের অতিথি, যাকে আমরা প্রথমেই সম্মানিত করলাম, আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী চন্দনা মজুমদারের কণ্ঠে তার আজকের অনুভূতিটা আমরা শুনব। সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছেন এবং এখানে যারা গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আসলে জয়া আলোকিত নারী RTV আমাকে মনে করে
এই সম্মাননা প্রদান করলেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আসলে আমি ভাষাই হারিয়ে ফেলেছি, এত আনন্দ এবং আপ্লুত হয়েছি। এবং আজকে যিনি আমাকে হাতে পুরস্কারটি তুলে দিলেন এবং আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। এবং আমি আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের দোয়া নিয়ে আমি এগিয়ে যেতে চাই, এটাই আমার কাম্য। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ চন্দনা মজুমদারকে। এবার আরও একবার সম্মাননা প্রদানের পালা। প্রিয় দর্শক, RTV জয়া আলোকিত নারী 2024 সম্মাননা প্রদান পর্বে এবার এমন একজনকে মঞ্চে আমন্ত্রণ জানাবো যিনি একাধারে একজন লেখিকা, নির্মাতা এবং প্রতিবন্ধী বিষয়ক অধিকার কর্মী। এবারে তার উপর নির্মিত ছোট্ট একটি তথ্যচিত্র আমরা সবাই মিলে দেখে আসব। চলুন দেখে নিই। জান্নাতুল ফেরদৌস আইভি একজন নির্মাতা, লেখক ও প্রতিবন্ধী অধিকার কর্মী। তিনি শারীরিকভাবে একজন বার্ন সার্ভাইভার, তবে দেহের পোড়াক্ষত তার মনকে ক্ষত বিক্ষত করে তুলতে পারেনি। ট্রমাগুলো আমি একটা একটা করে কাটিয়ে উঠতে পারি যখন, সেটাই মনে হয় আমি যে সবচেয়ে বিজয়ী। 1997 সালে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিল আইভিও, কিন্তু সে যাত্রায় মর্মান্তিক এক দুর্ঘটনায় জীবনের সব হিসেব বদলে যায় তাঁর। রান্নাঘরে ওড়নায় আগুন লেগে শরীরের 60% পুড়ে যায় তাঁর। দুর্ঘটনাটা আসলে এত বেশি মাত্রার ছিল যে আমি শুধু বেঁচে থাকতেই চাইতাম। 52 দিন হাসপাতালে যমদূতের সাথে অনেক বোঝাপড়ার শেষে নতুন এক জীবনের মানুষ হয়ে ফেরেন তিনি। যেহেতু আমার আগেও মনে হতো যে আমি শিক্ষকতা করব, সেই হিসাবে আমার তখনও পর্যন্ত ওরকম মনে হতো। নিজেকে আবার তৈরি করতে প্লাস্টিক সার্জারি নিতে 50 বারের বেশি তাকে অপারেশন থিয়েটারে যেতে হয়েছিল চিকিৎসকদের ছুরি কাঁচির নিচে। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে শুরু করেন লেখাপড়া। একসময় চাকরি শুরু করেন একটি এনজিওতে। একটা সার্কুলার দেখলাম যে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে কাজ করা করবে এরকম একটা সংস্থার, তা আমার মনে হলো যে আমি এখানে কাজ করব। কাজ করতে করতে বুঝতে পারেন সেখানেও অসমতার মুখোমুখি তিনি। এরপর 2005 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA পাশ করেন জান্নাতুল। LLB-টাও পড়লাম চাকরির পাশাপাশি, আবার এরপরে এসে ডেভেলপমেন্ট স্টাডিজ পড়ি ব্র্যাক ইউনিভার্সিটিতে। আমার তখন থেকে আসলে রিয়েলাইজেশন হচ্ছে যে আমি তো আসলে আমার মতো যারা তাদের জন্য কাজ করতে চেয়েছি। আইন ও ফিল্ম মেকিং নিয়েও পড়ালেখা শেষ করেন তিনি। আমি বাংলাদেশের প্রথম প্রতিবন্ধী ব্যক্তি চলচ্চিত্র নির্মাতা। উইসকনসিন ইউনিভার্সিটির জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টে ওখানে একটা স্ক্রিনিং হয়। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও 2016 সালে এটা দেখায়। সেভাবেই ফিল্ম তৈরি নীরবে। 2015 সাল থেকে পথ চলা শুরু তার ভয়েস অ্যান্ড ভিউজ নামের প্রতিষ্ঠানটির। নিজের যে সংস্থাটা ভয়েস অ্যান্ড ভিউজ, সেই সংস্থাটার জন্ম হয় যে পুরো ওয়ার্ল্ডে কেউ বার্ন সার্ভাইভারদের হিউম্যান রাইটস নিয়ে কাজ করছে না। বিবিসির করা তালিকায় বিশ্বের প্রভাবশালী 100 নারীর মধ্যে একজন হয়েছেন লড়াকু নারী জান্নাতুল ফেরদৌস আইভি। কাজ করে প্রতিবন্ধী নারীদের নিয়ে, বিভিন্ন সময়ে যায়, দেশ বিদেশে ঘুরে, কিন্তু ওর কাছ থেকে অনেক নতুন কিছু শেখার আছে। আইভি এই কাজটি সুন্দরভাবে করে যাচ্ছেন, তার প্রতি আমার সেজন্য খুব একটা শ্রদ্ধা বোধ আছে। RTV সম্মাননাটাও আমার কাছে সত্যি খুব বড় প্রাপ্তি। জয়া আলোকিত নারী যে সম্মাননাটি একদম খুবই উপযুক্ত একটি মানুষকে দেওয়া হচ্ছে আর কি। কালের শিকল বেয়ে দুর্গমগিরি প্রান্তর পাড়ি দিয়ে নিজেকে প্রমাণ করা এমন আলোকিত নারীর হাতে RTV জয়া আলোকিত নারী সম্মাননা 2024 তুলে দিতে পেরে আমরা গর্বিত। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি লেখক, নির্মাতা ও প্রতিবন্ধী অধিকার কর্মী লড়াকু বলছি বিশেষ করে জনাব জান্নাতুল ফেরদৌস আইভিকে। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। এবং সঙ্গে আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাবো। উত্তরীয় প্রদান করার জন্য মঞ্চে আসবেন জনাব আবুল বশির খান, FCMA চিফ ফিনান্সিয়াল অফিসার, SMC এন্টারপ্রাইজ লিমিটেড। সেই সাথে জনাব জান্নাতুল ফেরদৌস আইভিকে RTV জয়া আলোকিত নারী 2024 সম্মাননা পদক প্রদানের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জনাব তসলিম উদ্দিন খান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড CEO SMC। উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন জনাব আবুল বশির খান। অনুভূতি জানবো প্রিয়
জান্নাতুল ফেরদৌস আপুর কাছ থেকে। এটা আমার প্রথম আমাদের দেশের কোনো মিডিয়া থেকে পুরস্কার। শুধু আমাকে সম্মানিত করেনি, আমাদের বার্ন সার্ভাইভার সমস্ত নারীদেরকে সম্মানিত করেছে RTV, এবং SMC সহ যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের যারা প্রতিবন্ধী নারী আছে তাদের সক্ষমতাকে আপনারা মূল্যায়ন করবেন। দেখতে যদি আমরা অন্যদের মতো গ্ল্যামারাস নাও হই, আমাদের মেধাকে মূল্যায়ন করবেন। সবার প্রতি কৃতজ্ঞতা। এবারে আমি আমন্ত্রণ জানাবো এমন একজন নারী উদ্যোক্তাকে। তিনি আসলে বিষাক্ত পলিথিনের হাত থেকে আমাদের মাটি ও জীববৈচিত্র্য রক্ষা পলিমার তৈরির যে কারখানা স্থাপন করেছেন, সেটি আসলে আমাদের জীবনটাকে অনেকটুকু সেভ করেছে। যেমন পলিথিনের বিকল্প ব্যবহারের পথ দেখিয়েছেন, ঠিক তেমনি তৈরি করেছেন বেকার মানুষের কর্মসংস্থান। নিশ্চয়ই আপনারা জানতে চান কে সেই মহিয়সী নারী। আমিও বলতে চাই তার নামটি এবং উচ্চারণ করতে গিয়ে অফকোর্স একজন নারী হিসেবে আমি গর্ববোধ করছি। তিনি আর কেউ নন, তিনি জনাবা নাজমুন নাহার রিনা। একদম ঠিক তাই, জনাবা নাজমুল নাহার রিনা। ওনার উপর একটা ভিডিও আছে, দেখি উনি অনেক ভালো করেছেন কিনা। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, ঠিক তাই। তবে ছাই নয়, পথের ধারে এখানে সেখানে ডোবানালায় পড়ে পাওয়া ভয়ঙ্কর এক জীবনসঙ্গী ঘাতক পলিথিন। ছোট সময় থেকে আমার ইচ্ছা যে আমি সাধারণ গরিব অসহায় নারীদের পাশে দাঁড়াবো, কিছু কাজ করব, এদের যদি কর্মসংস্থানের কাজ করা যায় তাহলে কিছুটা এরা উপকৃত হবে। আজকের দিনে হেন কাজ নেই যেখানে পলিথিন ব্যবহৃত হয় না, কিন্তু সমস্যা হয় তখন যখন তার বহুবিধ ব্যবহার না করা যায়। 125 জনের মতো কর্মচারী কর্মরত আছে সব সেক্টর মিলে। যে কোনো সমস্যা হলে মালিকের কাছে বললে মালিক ইনশাআল্লাহ আমাকে সেটা সাপোর্ট দেয়। তাই ম্যাডামের কাছ থেকে কাজ নিয়ে এখন সংসার খুবই ভালো আছে। 3 থেকে 3.5 বছর এখানে কাজ করি, সংসারও চলে, আমার নিজেরও মোটামুটি আমি করি। এই ফেলে দেয়া পলিথিন থেকে যেমন দেখা দেয় জলাবদ্ধতা, তেমনি কমে যাচ্ছে জমির উর্বরতা আর তৈরি হচ্ছে পরিবেশ বিপর্যয়। আমি চিন্তা করলাম যে যদি এই পলিথিনগুলো সরানো যায় বা কোনো কিছু করা যায়, সেই ক্ষেত্রে হয়তো দেশের জন্য একটু হলে উন্নতি হবে। এই ভাবনা থেকেই ফেলে দেয়া সব আবর্জনা মাখা পলিথিন কুড়িয়ে নিয়ে তা থেকে নতুন পলিমার তৈরির উদ্যোগ নেন মফস্বল শহরের উদ্যমী এক নারী উদ্যোক্তা নাজমুন নাহার রিনা। আমি চাইনি কারো দ্বারস্থ হতে, আমি চেয়েছি যে আমি নিজে স্বাবলম্বী হব এবং আমি আরো মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ দেব। অন্ধকারের বুক থেকে আলো খুঁজে বের করবার স্বপ্ন দেখা এমন উদ্যমী নারীর হাতে RTV জয়া আলোকিত নারী সম্মাননা 2024 তুলে দিতে পেরে আমরা গর্বিত। যার কথা আমরা এতক্ষণ ধরে বলছিলাম, জনাবা নাজমুন নাহার রিনাকে। তিনি মঞ্চে আসছেন এবং আমরা করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাবো তাকে। উত্তরীয় প্রদান করতে মঞ্চে আসবেন মিস ভ্যালেরি এ টেলর, ফাউন্ডার CRP কে। সেই সাথে সম্মাননা পদক প্রদানের জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। প্লিজ ওয়েলকাম জনাব ফিরোজ উল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর SMC এন্টারপ্রাইজ লিমিটেড। এবারে অনুভূতি জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আছেন এখানে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের যেভাবে সম্মাননা দিয়েছেন এবং নারী সামনে এনেছেন, এভাবে যদি প্রতি বছর আমাদেরকে এভাবে সম্মাননা দেওয়া হয় তাহলে অনেকটা নারী আবেগে আপ্লুত হয়ে আরো কাজ করার ইচ্ছা হবে। ধন্যবাদ সবাইকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, RTV জয়া আলোকিত নারী 2024 সম্মাননা প্রদান করবে। এবার যাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো, তিনি হাসপাতালের দিনমজুর ভিত্তিক কর্মী হলেও চিকিৎসা নিতে আসা প্রতিবন্ধী এবং অসহায় মানুষদের স্বেচ্ছায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন সব সময়। তিনি জনাবা আলেয়া বেগম। এবারে তার উপর নির্মিত একটি ভিডিও চিত্র আমরা সবাই মিলে দেখে আসব। যাপিত জীবনের ঘটনা প্রবাহ নিজ জীবনের আলো হতে দেয়নি তাকে, কিন্তু আলেয়াও যে কখনো কখনো আলোর চেয়ে উজ্জ্বল হয়ে উঠে তার প্রমাণ ৩৫ বছর বয়সী রাজশাহী মেডিকেল কলেজের দৈনিক চুক্তিভিত্তিক সেবাকর্মী আলেয়া বেগম। প্রথম যখন আমি এখানে
কাজে যোগ দিই তখন প্রায় ৩-৪ মাস পরেই হচ্ছে এরকম বেয়ারিশ রোগী আসে। পারিবারিক আয়োজনে ১৩ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসা সিরাজগঞ্জের মেয়ে আলেয়া বেগমের ২ বছরের সংসারের অবসান হয় যৌতুকের দাবি পূরণে ব্যর্থ হয়ে। এখন বর্তমান আমার হাজবেন্ড চোখে স্টক করে ২ চোখেই দেখতে পায় না। গত ১৩ বছর ধরে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ অসহায় দরিদ্র প্রতিবন্ধী সেবা আর ভরসার এক অনন্য নাম হয়ে উঠেছেন আলেয়া। 2006 up till now এবং she is working very efficiently। আমরা তার কাজে খুব খুশি। সংসারে অসুস্থ স্বামী আর 2 সন্তানের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায়দেরও নিজের পরিবারের অংশ করে নিয়েছে আলেয়া। একজন অসহায় দুস্থ মানুষ যাকে সে আগের দিন পর্যন্ত চিনতো না, জানতো না, তাকে পরম মমতায় যখন সে বুকে টেনে নিচ্ছে, অবশ্যই তাকে আমরা মাতা তেরেসা বলতেই পারি। যেখানে নিজের আয়ে নিজেরই চলে না, সেখানে মাঝে মধ্যেই অন্যদের সেবার পাশাপাশি খাদ্য, ঔষধ আর আশ্রয়ের যোগানও করেন আলেয়া। এত কষ্টের মাঝেও যখন তার পরিবারের কাছে তুলে দিই তখন আমার সব কষ্ট দূর হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে সবার কাছে কদর আছে আলেয়ার। আরটিভির পক্ষ থেকে একটা সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এই আলেয়া আমাদের এই ওয়ার্ডের জন্য আমাদের একটা গর্ব বলতে পারেন। আমি আলিয়া সারা জীবন তার বেঁচে থাকবো না, কিন্তু আরও যেন কয়েক আলিয়া তৈরি হয়। আলোর মশাল হাতে সেবার ব্রতে এগিয়ে চলা আলেয়া বেগমের হাতে আরটিভি জয়া আলোকিত নারী সম্মাননা 2024 তুলে দিতে পেরে আমরা গর্বিত। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আলেয়া বেগমকে এবং সেই সাথে তাকে উত্তরীয় পড়ে দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রানা কায়সার আহমেদ, জেনারেল ম্যানেজার, HRN অ্যাডমিনিস্ট্রেশন, SMC এন্টারপ্রাইজ লিমিটেড। ক্রেস্ট প্রদানের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জনাব সাইফ নাসির, ম্যানেজিং ডিরেক্টর, SMC এন্টারপ্রাইজ লিমিটেড। সম্মাননা পদক প্রদান করছেন জনাব সাইফ নাসির, ম্যানেজিং ডিরেক্টর, SMC এন্টারপ্রাইজ লিমিটেড। এবার শুভেচ্ছা বক্তব্যের পালা। আলেয়া বেগমের সকণ্ঠে আমরা শুনবো তার আজকের এই মুহূর্তের অনুভূতি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার মতন মানুষকে এত সম্মান জানিয়ে এই পর্যন্ত নিয়ে এসছেন। ধন্যবাদ জানাচ্ছি জয়াকে, আরও যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন এনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আমি এই কাজটা খুব ভালোবেসে করি, আমাকে যে এভাবে সম্মান দিবে আমি কখনো ভাবিনি। আমি খুশিতেই আমি নিজেকে ধরে রাখতে পারছি না। অনেক অনেক ধন্যবাদ আলেয়া বেগমকে। পরবর্তী একটা সাংস্কৃতিক পরিবেশনা আছে। তুমি জানো এবার সাংস্কৃতিক পরিবেশনায় যে ডান্স পারফরমেন্স করবে কে হতে পারে? তিনি আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা এবং সেই সাথে নৃত্যশিল্পী প্রার্থনা ফারদিন দিঘি, এবং চমৎকার পরিবেশনাটি কোরিওগ্রাফি করেছেন আসাদ খান প্রোডাকশনের স্বত্বাধিকারী আমাদের সবার প্রিয় কোরিওগ্রাফার আসাদ খান। ঢেউ খেলে রে, ও ঢেউ খেলে রে, ঝিলমিল সায়রে ও ঢেউ খেলে, ও ঢেউ খেলে রে, ও ঢেউ খেলে রে, ঝিলমিল সায়রে ও ঢেউ খেলে। আমার শ্রী গুরু সহ আইরানা, আমার শ্রী গুরু সহ আইরানা হো কেমনে যাবে মারা। ও ঢেউ খেলে রে, ও ঢেউ খেলে রে, ঝিলমিল সায়রে ও ঢেউ খেলে, ও ঢেউ খেলে রে, ও ঢেউ খেলে রে, ঝিলমিল সায়রে ও ঢেউ খেলে।
খেলে রে ঝিলমিল সায়রে ও ঢেউ খেলে এবারে আমরা আরটিভি জয়া আলোকিত নারী 2024 সম্মাননা গ্রহণের জন্য এমন একজন নারীকে বেছে নিয়েছি। সেই নারী একজন নারী পাইলট, যিনি আসলে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার। তিনি হচ্ছেন জনাবা ফাতেমাতুজ জোহরা। আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, জনাবা ফাতেমাতুজ জোহরাকে। তার আগে চলুন তার এই দীর্ঘ যাত্রায় তার কৃতকর্ম, যে কর্মে আমরা আজকে তাকে আনন্দের সঙ্গে সম্মাননা জানাবো, সেই কর্মের উপরে একটি ছোট্ট তথ্যচিত্র আমরা এক ঝলক দেখে নেই। বাংলাদেশ পুলিশের এএসপি ফাতেমাতুজ জোহরার পাইলট হয়ে ওঠার গল্প খুব একটা সহজ সরল গল্প নয়। 2018 সালের 3 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এএসপি হিসেবে, তবে ইউনিফর্ম পরেন 16 সেপ্টেম্বর সকালে সারদায় পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে। বাংলাদেশ পুলিশের প্রথম 4 জন পুলিশ কর্মকর্তার সুযোগ হয় নিজেদের পাইলট হিসেবে একটি আইডেন্টিটি যোগ করার। আমি সেই সৌভাগ্যবানদের একজন। ভীষণ পরিশ্রম করে এবং সেখানে ওই বাছাই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে অবশেষে প্রশিক্ষণ নেবার সুযোগটা পাই। প্রবেশন পিরিয়ড শেষে কাজ শুরু করেন নবগঠিত সিআইডি সাইবার ভিকটিম সাপোর্ট সেন্টারে। প্রশিক্ষণের সময় নাটোর জেলার প্রফেশনাল ছিলেন তিনি। সাহস ও বিচক্ষণতার সঙ্গে এগিয়ে যাওয়ায় মনোভঙ্গি এই সময় থেকেই রপ্ত করেন তিনি। যত চ্যালেঞ্জই থাকুক, যত ডিফিকাল্টিজে আমরা ফেস করি না কেন, এই আমাদের পাশে যে মানুষগুলো ছিলেন তাদের মাধ্যমে সম্ভব করতে পেরেছি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা। আর্মি এভিয়েশনের অধীনে 5 ঘন্টার ফ্লাইং টেস্ট। জীবনে প্রথমবার ককপিটে বসার সেই অনুভূতি ছিল অভাবনীয়। মাত্র 1000 ফিট ওপর থেকে নিজের দেশকে দেখার দুর্লভ অভিজ্ঞতা ছিল অতুলনীয়। দুনিয়াটা আমার, এই যে একটা অনুভূতি, এটা প্রথম হেলিকপ্টার ওড়ার মধ্যে দিয়েই পেয়েছিলাম। তবে বলবো যে উত্তেজনা ছাপিয়ে টেনশনটা ছিল অনেক বেশি, কারণ এটি ছিল একটি পরীক্ষা। একজন আলোকিত নারী হিসাবে এসপি ফাতেমা অবশ্যই একটি উজ্জ্বল দৃষ্টান্ত, এবং আর্মি এভিয়েশন গ্রুপ কমান্ডার হিসাবে তার জন্য অত্যন্ত গর্ববোধ করি। এ কারণে
যে উনি আমাদের এখান থেকে প্রশিক্ষণ লাভ করেছেন। প্রতিটি পাইলটের জন্য এই ক্ষণটি ভাষায় প্রকাশের নয়, সেই থেকে রচিত হলো তার জীবনের এবং বাংলাদেশ মহিলা পুলিশের এক নতুন অধ্যায়। জয়তু বাংলাদেশ পুলিশের সকল নারী সদস্য, জয়তু পাইলট এএসপি ফাতেমা তুজ-জোহরা। নারীরা সবাই একসঙ্গে হয়ে এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে, এটা আর কোনো বিশেষ ঘটনা না থাকুক, এটা প্রতিদিনের একটি স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা দিক, এই প্রত্যাশা রাখছে এই নারী দিবসে। 8ই মার্চ 2024 সালে জয়া ও আরটিভি নির্বাচিত নারী সম্মাননায় ফাতেমা তুজ-জোহরাকে মনোনীত করা হয়েছে। সেজন্য বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ পুলিশ ওমেন নেটওয়ার্কের সকল সদস্যের পক্ষ থেকে ফাতেমা তুজ-জোহরাকে আমাদের অনন্ত শুভেচ্ছা। আরটিভি এবং জয়া আলোকিত নারীর পক্ষ থেকে এসপি ফাতেমাকে যে সম্মাননা দেওয়া হচ্ছে, পুলিশ এভিয়েশন পরিবারের পক্ষ থেকে আমরা ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত। আরটিভি এবং জয়া আলোকিত নারী এভাবেই আরও অনেক নারীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা রাখছি। ইতিহাস রচনাকারী এমন সাহসী নারীর হাতে আরটিভি জয়া আলোকিত নারী সম্মাননা পদক 2024 তুলে দিতে পেরে আমরা আনন্দিত। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি জনাবা ফাতেমা তুজ-জোহরাকে এবং সঙ্গে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাবো উত্তরীয় প্রদান করার জন্য শ্রী চন্দ্রনাথ মণ্ডল, জেনারেল ম্যানেজার, সেলস এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, এবং সঙ্গে ক্রেস্ট প্রদান করার জন্য আমি যাকে অনুরোধ জানাবো জনাব কাজী আমিরুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। এবারে ফাতেমা তুজ-জোহরাকে উত্তরীয় প্রদান করছেন শ্রী চন্দ্রনাথ মণ্ডল, জেনারেল ম্যানেজার, সেলস এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। এবং এবার ক্রেস্ট প্রদানের পালা, এবং যেটা বলেছি আমাদের প্রিয় নেতৃত্ব, এবং ক্রেস্ট প্রদান করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব কাজী আমিরুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। অসংখ্য ধন্যবাদ আরটিভি জয়া আলোকিত নারী সম্মাননা 2024-কে আমাকে এখানে দাঁড়াবার সুযোগ করে দেবার জন্য। পুলিশে এভিয়েশন একেবারে নতুন একটি বিষয়। এখানে যারা আছেন আমার খুব ভালো লাগছে যে আমি এই নতুন পুলিশ এভিয়েশন ইউনিটের একজন প্রতিনিধি হিসেবে আপনাদেরকে জানাতে পারছি যে বাংলাদেশ পুলিশ ত্রিমাত্রিক একটি বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, স্মার্ট পুলিশিংয়ের লক্ষ্য সামনে নিয়ে 2টো হেলিকপ্টার যুক্ত হতে যাচ্ছে। আমি সৌভাগ্যবানদের মধ্যে একজন যে সেই এভিয়েশনের একজন পাইলট হিসেবে নিজের নাম বলতে পারছি। যত নারীরা আছেন নিজ নিজ অবস্থান থেকে শুধু নিজের দায়িত্ব মনে করে তারা পালন করে যাচ্ছেন, এ স্বীকৃতি তাদের সবার কাজের। এবার আমরা আমন্ত্রণ জানাবো মঞ্চে সম্মাননা প্রদানের জন্য এমন একজন নারীকে যিনি সাম্প্রতিক সময়ে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। অবশ্যই তার কর্ম দিয়ে তিনি অণুজীব বিজ্ঞানী ডক্টর সেজুতি সাহা। তাকে আসলে অবশ্যই আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো, কিন্তু অণুজীব বিজ্ঞানী ডক্টর সেজুতি সাহার উপর নির্মিত একটি ছোট্ট ভিডিও চিত্র আমরা সবাই মিলে এই মুহূর্তে দেখে আসব। চলুন এক ঝলকে দেখে নিই। বিশ্বখ্যাত জার্নাল ল্যান্সেট বিশ্বসেরা 10 নারী বিজ্ঞানীর তালিকায় বাঙালি এই নারী বিজ্ঞানীকে স্থান দিয়েছেন। ডক্টর সেজুতি সাহার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। তার বাবা ডক্টর সমীর কুমার সাহা একজন অণুজীব বিজ্ঞানী এবং তার মা ডক্টর সেতারুন নাহার সেতারা একজন জনস্বাস্থ্য গবেষক। ডক্টর সেজুতির একমাত্র ভাইও অণুজীব বিজ্ঞানী, সুতরাং বিজ্ঞানে আগ্রহ তার পারিবারিকভাবেই। মোটামুটি বলা যায় জীবাণুর গোয়েন্দা। আমার দল যে কাজটা করে সেটা হচ্ছে বোঝা শিশুদের কি কি জীবাণু দিয়ে রোগ হচ্ছে, কারণ আমরা যদি বুঝতে পারি সঠিক রিপোর্ট ডাক্তারদের কাছে দিতে পারি, যেন ডাক্তাররা ঠিক চিকিৎসাটা দিতে পারেন, যাতে শিশুদের সুস্থতা বাড়ে, যেন শিশু মৃত্যু আমাদের দেশগুলোতে কমে। জৈব রসায়নে স্নাতক শেষ করে তিনি একই বিশ্ববিদ্যালয়ে আণবিক জিনতত্ত্বে পিএইচডি করেন। উচ্চশিক্ষা শেষে তিনি কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষক হিসেবে কিছুদিন কাজ করেন। 2019 থেকে 20 সালে বাংলাদেশে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন CHRF-এ বিজ্ঞানী হিসেবে যোগ দেন।
আমার গবেষণার যে মেইন থিমটা সেটা হচ্ছে যে সংক্রামক রোগগুলো হয় শিশুদের, ওগুলো কিভাবে আস্তে আস্তে কমানো যায়। 2020 সালে বাংলাদেশে কোভিড-19 শনাক্তকরণের কাজে যোগ দেন। তার নেতৃত্বে সর্বপ্রথম বাংলাদেশে নোভেল করোনা ভাইরাসের জেনোম সিকোয়েন্স করা হয়। বাবার আমি একসাথে গাড়িতে ছিলাম এবং একসাথেই আমরা কথা বলা শুরু করলাম যে কত দরকার কোভিড টেস্টিংটা। আমাদের তো এক্সপার্টিজ আছে, আমাদের মেশিন আছে, তো আমরা কাজ শুরু করে দিলাম সিকোয়েন্সিং করার জন্য। একই বছরের জুলাইয়ে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল পোলিও ইরেডিকেশন ইনিশিয়েটিভের বোর্ড মেম্বার পদে নিযুক্ত হন ডক্টর সেজুতি সাহা। First of all, I'd like to thank Joya and RTV for giving this award to Sejuti for her work. I wish them luck in the future for all the work that they will do for Bangladesh and for women. RTV থেকে এই সম্মাননা পাওয়াটা আমার জন্য একটা অসম্ভব বড় ব্যাপার। এই জন্য জয়াকে অনেক অনেক ধন্যবাদ। আধুনিক বাংলাদেশের অনন্য মেধাবী এই নারী অণুজীববিজ্ঞানী ডক্টর সেজুতি সাহার হাতে RTV জয়া আলোকিত নারী সম্মাননা পদক 2024 তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আজকে কোনো ব্যক্তিগত কারণে আমাদের প্রিয় ডক্টর সেজুতি সাহা তিনি অনুপস্থিত আছেন, তো তার পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তার পক্ষ হয়ে আসবেন ফারজানা তানি এবং তাকে ক্রেস্ট প্রদান করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুর রউফ, জেনারেল ম্যানেজার SMC এন্টারপ্রাইজ লিমিটেড। এবারে আমরা আমন্ত্রণ জানাবো এমন একজন নারীকে যিনি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়। ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু তাকে চিনেন না এমন মানুষ পাওয়াই কঠিন। তিনি সবার প্রিয় ইনফ্লুয়েন্সার জনাব মুনজারিন শহীদ। এক্স্যাক্টলি, তাকে আমরা অবশ্যই সম্মাননা জানাবো। জানানোর আগে চলুন সবাই একযোগে তাকে নিয়ে একটা নির্মিত তথ্যচিত্র এক ঝলক দেখে নিই। ইন্টারনেট দুনিয়ার বদৌলতে নতুন এক শিক্ষকের দেখা মিলল ফেসবুক কিংবা ইউটিউবে। দ্রুত ইংরেজি বলার কৌশল কিংবা কর্পোরেট ইংরেজির উপায় বলছেন তিনি মুনজারিন শহীদ। জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে, স্কুল কলেজও সেখানেই। করোনার সময় থেকে ভিডিও বানানো স্টার্ট করি, টিচিং অ্যাকচুয়ালি শুরু করি, আর একবার যখন এনজয় করা শুরু করেছি তখন মনে হয়েছে যে এটাকে প্রফেশন হিসেবে নেওয়া যায়। ইংরেজির প্রতি ঝোঁক ছিল তার স্কুল থেকেই। ইংরেজি বলা এবং সহপাঠীদের শেখানো বেশ ভালো লাগতো তার। বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর লকডাউনে হতাশা থেকে বের হওয়ার জন্য কন্টেন্ট বানানো শুরু। ফার্স্ট ভিডিও বানাই সেটা মনে হয় 2020 সালে ছিল, 20 বা 21 সালে করোনার সময়। অ্যান্ড আই হোপ যে আমার ভিডিওসগুলো, আমার লেসনসগুলো দে কন্টিনিউ টু ইন্সপায়ার পিপল রিগার্ডলেস অফ এজ। বর্তমানে দুটি কোর্সে 50,000-এরও বেশি শিক্ষার্থী ক্লাস করেছে। তাছাড়া এবছর স্পোকেন ইংলিশ ফর কিডস ও IELTS কোর্স শুরু করেছেন। ছেপেছেন নিজের বইও। এগুলো হলো ঘরে বসে স্পোকেন ইংলিশ ও সবার জন্য ভোকাবুলারি। যে কোনো বয়সের স্টুডেন্টরাই এসে একই রকমই ফিডব্যাক দিয়েছেন যে তারা আমার ভিডিও দেখলে মনে হয় যে ইংলিশ তো অনেক ইজি, ইংলিশ ওরা তা অনেক সহজেই পারবে। এর বাইরেও IELTS নিয়ে বই বের করার ইচ্ছে আছে তার। ছোটদের জন্য ইংরেজি গ্রামার নিয়ে বই বের করবার পরিকল্পনাও রয়েছে তার। RTV এবং SMC আয়োজিত জয়া আলোকিত নারী অ্যাওয়ার্ডটি পেয়ে আমি আসলে অনেক বেশি আনন্দিত। অ্যান্ড আই হোপ যে এটা আমাকে আরো অনেক দিন অনেক বেশি ইন্সপায়ার করবে, সো দ্যাট আমি আমার কাজকে আরো অনেক বৃদ্ধি করতে পারি, কাজের স্কোপ, কাজের স্কেল আরো অনেক বাড়াতে পারি এবং আরো অনেকজনকে হেল্প করতে পারি। বাংলার এমন মেধাবী মুনজারিন শহীদের হাতে RTV জয়া SMC আলোকিত নারী সম্মাননা পদক 2024 তুলে দিতে পেরে আমরা আনন্দিত। এবারে RTV জয়া আলোকিত নারী 2024 সম্মাননা গ্রহণের জন্য জনাব মুনজারিন শহীদকে মঞ্চে আসতে বিনীত অনুরোধ করছি। উত্তরীয় এবং সম্মাননা পদক প্রদান করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব কাজী আমিরুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর SMC এন্টারপ্রাইজ লিমিটেড। প্লিজ ওয়েলকাম জনাব কাজী আমিরুল হক। আজও আগামী স্বপ্ন
থ্যাংক ইউ সো মাচ ফর দিস অ্যাওয়ার্ড টু আরটিভি। এসএমসি এবং আরটিভি আয়োজিত জয়া আলোকিত নারী অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়ে ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিতে জেতার এটা আমার জন্য অনেক বড় একটা রেসপেক্ট এবং অনারের বিষয়। থ্যাংক ইউ সো মাচ ফর দিস অ্যাওয়ার্ড। এবার আমরা পরবর্তী সম্মাননায় চলে যেতে চাই। প্রিয় দর্শক, আরটিভি জয়া আলোকিত নারী 2024 সম্মাননা প্রদান পর্বে এবার এমন একজনকে মঞ্চে আমন্ত্রণ জানাবো যিনি আমাদের সবার গর্ব, সবার অনুপ্রেরণা। তিনি একজন মুক্তিযোদ্ধা, আমাদের গর্বের জায়গা, আমাদের অহংকারের জায়গা। তিনি রওশন জাহান সাথী। তার উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা সবাই মিলে দেখব। চলুন দেখে নেই। রওশন জাহান সাথী পরাধীনতার বিরুদ্ধে বাঙালির জীবন বাজি রাখা শেষ যুদ্ধের নাম মুক্তিযুদ্ধ। এ যুদ্ধ দিয়েছে যতটা, নিয়েছেও ততটাই। প্রতিটি মানুষ এ যুদ্ধের অংশীদার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সহ সকল স্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছিলাম। 1951 সালের 8 মে যশোরে জন্মগ্রহণ করা রওশন জাহান সাথী বাবা 70-এর নির্বাচনে বিজয়ী সাংসদ ও মুক্তিযোদ্ধা। মা বেগম নুরুন নাহার একই সাথে সামলেছেন আন্দোলন, রাজনীতি এবং পরিবার। স্কুল জীবন থেকেই পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাথে যুক্ত হন। মা খালার সঙ্গে ধরে নিয়ে যায় রওশন জাহান সাথীকেও। এর মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের আগে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের যশোর মাহকুমা শাখার সভাপতি ছিলেন সাথী। ওরা মায়ের কাছ থেকে আমাকে কেড়ে হ্যাচকাটানে নিয়ে গেল, নিয়ে যে আমাকে দুটো ঘরের সামনে দাঁড় করালো। একটা ঘরের মধ্যে কয়েকটা ছেলে খুবই কাতরাচ্ছে, রক্তাক্ত অবস্থা। রওশন জাহানকেও ভয় দেখানো হয় একই পরিণতির, কিন্তু হাজারো ভয়ভীতি আর নির্মম আচরণ করেও পাকিস্তানি সৈন্যবাহিনী তার কাছ থেকে কোনো তথ্যই বের করতে পারেনি। তখন আমাকে বলল যে তুমি সমস্ত ইনফরমেশন দাও, তোমার করুণ পরিণতি হবে। তো আমি তো যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে এসেছি। স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের যে প্রশিক্ষণ, তা আমাকে অসীম সাহসী করে তুলেছিল সেই মুহূর্তে। সাথী আপার মতো যে বীর মুক্তিযোদ্ধারা আছেন, তাদের জীবনের কাহিনীগুলি কিন্তু প্রজন্মকে উদ্দীপ্ত করবে, উজ্জীবিত করবে এবং আমাদের মধ্যে বেঁচে থাকবে। এমনই সব সাহসী মেয়ে এবং মায়েদের অবদানে সৃষ্টি হয়েছে আমাদের মানচিত্র, অখণ্ড স্বাধীন বাংলাদেশ। আরটিভি জয়া আলোকিত নারী আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সম্মাননা দেবেন, এজন্য আমি আনন্দিত। মহান মুক্তিযুদ্ধে সাহসী অবদান রাখা এমন মুক্তিযোদ্ধার হাতে আরটিভি জয়া আলোকিত নারী সম্মাননা 2024 তুলে দিতে পেরে আমরা গর্বিত। আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই রওশন জাহান সাথী। তাকে আমরা তুমুল করতালির মাধ্যমে শুভেচ্ছা এবং স্বাগত। যেখানে আছি আমরা একটু জোরে করতালি দিয়ে তাকে স্বাগত জানাই আমাদের মঞ্চে। এবং তিনি একা নন, তার সঙ্গে আমরা সবাই আছি। তবে এই মুহূর্তে মঞ্চে যাদেরকে আমরা দেখতে চাই সবিনয় অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। রওশন জাহান সাথীকে এবারে উত্তরীয় প্রদান করছেন শ্রী প্রবীর চন্দ্র দাস, FCA, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড CFO, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। এবং সম্মাননা পদক প্রদান করছেন আমাদের সবার প্রিয় একজন মানুষ, প্রিয় নেত্রী, তিনি ডাক্তার দীপমণি MP, মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। রওশন জাহান সাথী ম্যামকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতির স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। আজ আমার মনে হচ্ছে আরটিভি এবং আরটিভির যারা সহযোগী হয়ে একই সঙ্গে একসাথে এই আয়োজন করছেন, হয়তো তারা এই কথাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে মনে রেখেছেন। আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। বাংলা সাহিত্যের শুরু থেকে আজ পর্যন্ত যে অগ্রযাত্রা, সেটা কবিতা কিংবা কথা সাহিত্য যে শাখাতেই হোক না কেন, পুরুষদের পাশাপাশি নারী সাহিত্যিকদের অবদানও কম নয়। একদম ঠিক বলেছ।
চলুন দেখে নেই আমাদের পরবর্তী আকর্ষণ এবং পরিবেশনা। ক্যারেক্টার কিউ এবং মঞ্চে আমন্ত্রণ জানাতে চাইব আমাদের ক্যারেক্টার কিউ এর সকল শিল্পীবৃন্দকে। খনা ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারী, যিনি বচন রচনার জন্যই অধিক সমাদৃত। মূলত তার করা ভবিষ্যৎবাণীগুলি খনার বচন নামে পরিচিত। তার মূল নাম ছিল লীলাবতী। আনুমানিক 800 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে লীলাবতীর জন্ম। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমার বেড়াচাপার দেউলিয়া গ্রামে বাস করতেন তিনি। বর্তমানে সেই চন্দ্রকেতুগড় প্রত্নস্থল, যা এখন খনা মিহিরের ঢিবি নামেও পরিচিত। ঐতিহাসিকদের মতে তিনি ছিলেন সিংহল রাজ্যের কন্যা। ঘটনাচক্রে রাজা বিক্রমাদিত্যের রাজসভার প্রখ্যাত জ্যোতির্বিদ বরাহের পুত্র মিহিরের সঙ্গে বিয়ে হয় খনার। খনা এবং মিহির দুজনেই বড় হয়েছেন খনার পিত্রালয়ে। একসাথে বিদ্যা অর্জনের সুবাদে তারা উভয়ই জ্যোতিষশাস্ত্রে দক্ষ ছিলেন। তবে খনা ছিলেন অনেকটা এগিয়ে। লীলাবতী তথা খনার স্বামী মিহির একসময় রাজা বিক্রমাদিত্যের সভাসদ হন। একদিন পিতা বরাহ এবং পুত্র মিহির আকাশের তারা গণনায় সমস্যায় পড়ল। খনা এ সমস্যার সমাধান বের করেন এবং রাজা বিক্রমাদিত্যের দৃষ্টি আকর্ষণ করেন। খনার গণনা করে দেওয়া পূর্বাভাসে রাজ্যের কৃষকরা উপকৃত হতো বলে রাজা বিক্রমাদিত্য খনাকে 10ম রত্ন হিসেবে আখ্যা দেন। এদিকে রাজসভায় নিজের প্রতিপত্তি হারানোর ভয়ে প্রতিহিংসায় খনার শ্বশুর বরাহের আদেশে স্বামী মিহির লীলাবতীর জিহ্বা কেটে দেন। এর কিছুকাল পরে খনার মৃত্যু হয়। তবে আমৃত্যু লীলাবতী খনা সত্যের প্রতীক হয়েছিলেন। বিশ্বব্যাপী বাঙালি সমাজে অমৃত বাণীর মতো খনার বচন মানুষের মুখে মুখে প্রচলিত। 16শ শতাব্দীর বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতী। তার জীবনের ট্র্যাজেডি নিয়ে রচিত লোকগাথা শতাব্দীর পর শতাব্দী ধরে অবিভক্ত ময়মনসিংহ জেলার মানুষের মুখে মুখে ফিরে এসেছে। তার পিতা মনসা মঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা বংশীদাস ভট্টাচার্য এবং মাতা অঞ্জনা দেবী। বিদুষী এই নারী অনন্যা কাব্যগ্রন্থ ছাড়াও পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। এছাড়াও পিতার মনসা মঙ্গল কাব্যেরও অনেকটা অংশ রচনা করেছিলেন তিনি। তার রচিত রামায়ণের ভূমিকায় চন্দ্রাবতী তার আত্মপরিচয় দিয়েছেন। চন্দ্রাবতীর জন্ম আনুমানিক 1550 সালে বর্তমান কিশোরগঞ্জ জেলার পাতুয়ার বা পাটুয়ারি গ্রামে। প্রখ্যাত প্রাবন্ধিক ও গবেষক ডক্টর দীনেশচন্দ্র সেন 1932 সালে চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন। লৌকিক, মানবিক ও কিছু মৌলিক উপাদান সংযোজনের ফলে রামায়ণ কাব্যটি বিশেষ মর্যাদা লাভ করেছে, যা একটা সময় বাঙালি নারীদের মনের কথা হিসেবে স্থান দখল করেছিল। কিছুকাল আগেও ময়মনসিংহ অঞ্চলের মেয়েরা বিবাহ অনুষ্ঠান উপলক্ষে রামায়ণ থেকে গান করত। পায়ে পায়ে অশনি সংকেতের দুরূহ সময়ে নিজের লেখনী, উপলব্ধি আর সত্তাকে লালন করা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এই নারী আজও আমাদের চেতনায় জাগ্রত। কামিনী রায় ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী প্রথিতযশা বাঙালি মহিলা কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা। এ সময় জনৈক বঙ্গমহিলা ছদ্মনামে লেখালেখি করা এই বিদুষী নারীর জন্ম 1864 সালের 12ই অক্টোবর বর্তমান ঝালকাঠি জেলার বাকেরগঞ্জের বাসন্টা গ্রামে। তার পিতা চণ্ডীচরণ সেন ছিলেন ব্রহ্ম ধর্মাবলম্বী নেতা, বিচারক ও ঐতিহাসিক লেখক। কামিনী রায়ের প্রাথমিক শিক্ষা পিতা চণ্ডীচরণ সেনের কাছে। 12 বছর বয়সে তাকে বোর্ডিং স্কুলে ভর্তি করানো হয়। 1880 সালে তিনি কলকাতা বেথুন স্কুল হতে এন্ট্রান্স, 1883 সালে ফার্স্ট আর্টস, 1886 সালে ভারতের প্রথম নারী হিসাবে সংস্কৃত ভাষায় সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। যখন কুড়িতে নারীরা বুড়ি বলে ধরা হয়, তখন প্রায় 30 বছর বয়সে 1894 খ্রিস্টাব্দে কামিনী রায়ের সাথে কেদারনাথ রায়ের বিয়ে হয়। সে যুগে মেয়েদের শিক্ষাই বিরল ঘটনা ছিল। সেই সময়ে কামিনী রায় নারীবাদী লেখিকা ছিলেন। তিনি 1922-23 সালে নারী শ্রম তদন্ত কমিশনের সদস্য ছিলেন। শৈশবে পিতামহ তাকে কবিতা ও স্ত্রোত আবৃত্তি শেখাতেন।
তার জননীও তাকে গোপনে বর্ণমালা শিক্ষা দিতেন, কারণ তখনকার যুগে হিন্দু পুর মহিলাগণের লেখাপড়া শিক্ষা একান্তই নিন্দনীয় ও গর্হিত কাজ ছিল। তথাপি মাত্র 8 বছর বয়স থেকে তিনি কবিতা লিখতেন। তার রচিত কবিতাগুলোতে জীবনের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, আনন্দ বেদনার সহজ সরল ও সাবলীল প্রকাশ ঘটেছিল। 1889 সালে 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হলেও তাতে তার নাম লেখা হয়নি। তবে তার এই গ্রন্থটি যথেষ্ট আলোচিত হয়। তার লেখনীতে যেমন রবীন্দ্রনাথের রচনার প্রভাব দেখা যায়, তেমনি আধুনিক সনেটের ব্যবহারও উল্লেখযোগ্য। 1933 সালের 27 সেপ্টেম্বর মহীয়সী নারী ইহলোক ত্যাগ করেন। অবিভক্ত বাংলার বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত, সাহিত্যিক ও সমাজ সংস্কারক রোকেয়া সাখাওয়াত হোসেন। 1880 সালে রংপুরের পায়রাবন্ধ গ্রামে তার জন্ম। পিতা জমিদার জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার ছিলেন শিক্ষিত তবে রক্ষণশীল। সে সময় মেয়েদের ঘরের বাইরে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ দুরূহ ছিল। 5 বছর বয়সে মায়ের সহায়তায় একজন মেম শিক্ষিকার কাছে কিছুদিন ইংরেজি পড়ার সুযোগ পান। বড় ভাই বোনদের সমর্থন ও সহায়তায় তিনি ঘরে থেকেই বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি এবং আরবি আয়ত্ত করেন। 1898 সালে রোকেয়ার বিয়ে হয় প্রগতিশীল ব্যক্তিত্ব ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। তার উৎসাহ ও সহযোগিতায় রোকেয়া বিশ্ব সাহিত্য চর্চার বিশেষ সুযোগ পান। 1909 সালে অকস্মাৎ তার স্বামীর মৃত্যু হয়। তার আগে তাদের 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অল্প বয়সে মারা যায়। নিঃসঙ্গ রোকেয়া নারী শিক্ষা বিস্তার ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন। 1909 সালে স্বামীর রেখে যাওয়া অর্থে প্রথমে ভাগলপুরে এবং পরবর্তীতে 1911 সালে কলকাতার সাখাওয়াত মেডিকেল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। স্কুল পরিচালনা ও সাহিত্য চর্চার পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত রোকেয়া নিজেকে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখেন। তিনি বাঙালি মুসলিম নারীদের সংগঠন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন। বঙ্গীয় মুসলিম সম্মেলনে রোকেয়া বাংলা ভাষার পক্ষে দুঃসাহসিক ও জোরালো বক্তব্য রাখেন। 1932 সালের 9 ডিসেম্বরে বেগম রোকেয়া কলকাতায় মৃত্যুবরণ করেন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। বাংলার মানুষের মুখে মুখে ভেসে বেড়ানো আদর্শ ছেলে কবিতার এই চয়ন যিনি রচনা করেছেন তিনি কবি কুসুম কুমারী দাস। তিনি ছিলেন অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর অনন্য মেধাবী বাঙালি মহিলা কবি। জন্ম 1875 সালে 21 সেপ্টেম্বর তৎকালীন বাখরগঞ্জ জেলার বরিশাল শহরে। তার পিতা চন্দ্রনাথ দাস ছিলেন সংস্কার মনস্ক এবং শিক্ষানুরাগী। ব্রহ্ম ধর্ম গ্রহণ করায় পৈতৃক ভিটা ছেড়ে তাদের বরিশাল শহরে চলে আসতে হয়। বরিশালে মেয়েদের হাই স্কুলে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়েন কুসুম কুমারী। ছাত্রীর অভাবে স্কুলটি বন্ধ হলে তার বাবা তাকে কলকাতায় বেথুন স্কুলে ভর্তি করেন। ছোটবেলা থেকেই কবিতা ও প্রবন্ধ লিখতেন কুসুম কুমারী। শিশুদের জন্য বর্ণ শিক্ষার বইয়ে যুক্তাক্ষরবিহীন ছোট ছোট পদ্যাংশ ছাড়াও ব্রহ্মবাদী, প্রবাসী ও মুকুল পত্রিকায় বেশ কিছু কবিতা ছাপা হয়েছিল তার। 1894 সালে তার বিয়ে হয় বরিশালের ব্রজমোহন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সত্যানন্দ দাসের সঙ্গে। তারই অনুপ্রেরণায় কুসুম কুমারী সাহিত্য চর্চা চালিয়ে যান। কবি কুসুম কুমারীর কবিতায় বারবার উঠে এসেছে ধর্ম, নীতিবোধ, দেশাত্মবোধের কথা। নারীত্বের আদর্শ প্রবন্ধ প্রতিযোগিতায় কুসুম কুমারী স্বর্ণ পদকে ভূষিত হন। বিংশ শতাব্দীর অন্যতম প্রধান জনপ্রিয় কবি জীবনানন্দ দাশ ছিলেন কবির জ্যেষ্ঠ পুত্র। 1948 সালের 25 ডিসেম্বর কলকাতার রাসবিহারী এভিনিউর বাড়িতে মহর্ষি ও কীর্তিমান এই নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের অন্যতম প্রখ্যাত কবি, লেখিকা ও নারী প্রগতি আন্দোলনের পুরোধা বেগম সুফিয়া কামাল। জন্ম 1911 সালের 20 জুন তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের বাকেরগঞ্জ জেলায়। তার পিতা শিক্ষিত জমিদার হলেও নারী শিক্ষার বিষয়ে পিছিয়ে ছিল পরিবার। মাত্র 11 বছর বয়সে মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে সুফিয়ার বিয়ে হয়।
বিয়ের 10 বছরের মাথায় স্বামীর আকস্মিক মৃত্যুতে আর্থিক সমস্যা তৈরি হলে তিনি স্কুলে শিক্ষকতা শুরু করেন। 1939 সালে কামাল উদ্দিন আহমেদের সাথে তার দ্বিতীয়বার বিয়ে হয়। সুফিয়া থেকে তিনি হন সুফিয়া কামাল। দেশ বিভাগের পূর্বে তিনি বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদিকা ছিলেন। 1947-এর দেশভাগের পর সুফিয়া কামাল সপরিবারে ঢাকায় আসেন এবং ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নেন। 1956 সালে শিশুদের সংগঠন কচিকাচার মেলা প্রতিষ্ঠা করেন। 1961 সালে পাকিস্তান সরকার কর্তৃক রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের প্রতিবাদে সংগঠিত আন্দোলনে অংশ নেন। পাকিস্তান সরকার কর্তৃক প্রদত্ত তমঘা-ই-ইমতিয়াজ পদক বর্জন করেন। 1970 সালে তিনি মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন। 1971-এর মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন। স্বাধীন বাংলাদেশের নারী জাগরণ আর সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে আমৃত্যু সংগ্রাম করেছেন তিনি। বেগম সুফিয়া কামাল কেয়ার কাটা, সাঝের মায়া, মায়া কাজল, 71-এর ডায়েরি ইত্যাদি প্রবন্ধ রচনা করেন। বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, 21 পদক, চেকোস্লোভিয়ান সংগ্রামী নারী পদক, মুক্তধারা পুরস্কার, বেগম রোকেয়া পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার সহ অসংখ্য সম্মাননা অর্জন করেন। বাংলার নারী জাগরণের অন্যতম পথিকৃৎ ডক্টর নীলিমা ইব্রাহিম। তিনি একাধারে একজন শিক্ষাবিদ, সাহিত্যিক, সংগঠক ও সমাজকর্মী। নীলিমা রায়চৌধুরীর জন্ম 1921 সালের 11 জানুয়ারি বাগেরহাটের জমিদার প্রফুল্ল রায়চৌধুরী ও কুসুম কুমারী দেবীর কোলে। তিনি খুলনা করনেশন গার্লস স্কুল, কলকাতায় ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ও স্কটিশ চার্চ কলেজে অধ্যয়ন করেন। পরবর্তীতে 1943 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে MA এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা সাহিত্যে ডক্টরেট অর্জন করেন। 1956 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ইব্রাহিমকে বিয়ে করলে তার নাম হয় ডক্টর নীলিমা ইব্রাহিম। 1971-এর মুক্তিযুদ্ধের সময় তারা সপরিবারে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার কাজে সম্পৃক্ত হন। আমি বীরঙ্গনা বলছি, এক পথ দুই বাঁক, রোদ জ্বলা বিকেল সহ অসংখ্য প্রবন্ধ, নাটক এবং গল্প রচনা করেন তিনি। তিনি ঢাকার বেইলি রোডে অসহায় নারীদের সহায়তা দিতে বাংলাদেশ মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। আমৃত্যু তিনি সেখানে কাজ করে গেছেন। 21 পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার, অনন্যা সাহিত্য পদক, বেগম রোকেয়া পদক, বঙ্গবন্ধু পুরস্কার, শেরে বাংলা পুরস্কার, লেখিকা সংঘ পুরস্কার, থিয়েটার সম্মাননা পদক সহ অসংখ্য সম্মাননা অর্জন করেন তিনি। 2002 সালের 18 জুন অনন্যা নারী ব্যক্তিত্ব অধ্যাপিকা নীলিমা ইব্রাহিম পরলোক গমন করেন। বাংলার মায়েদের, মেয়েদের, রমণী, ভগ্নী, বধূ বালাদের এবং মুক্তির সংগ্রামে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদেরই মধ্যমণি জাহানারা ইমাম। তিনি একাধারে একজন লেখিকা, কথা সাহিত্যিক, শিক্ষাবিদ এবং নারী নেত্রী। তার স্বামী প্রখ্যাত স্থপতি শরীফুল আলম ইমামও 1971-এর মুক্তিযুদ্ধে শহীদ হন। মুক্তিযুদ্ধে শহীদ তার জ্যেষ্ঠ পুত্র শহীদ রুমির বন্ধুরা যুদ্ধ শেষে জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করেন। সেই থেকে তার উপাধি শহীদ জননী। 1929 সালের 3 মে মুর্শিদাবাদে রক্ষণশীল মুসলিম পরিবারে তার জন্ম। পিতা সৈয়দ আব্দুল আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, মাতা সৈয়দা হামিদা বেগম। জাহানারা ইমাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে B.Ed করেন এবং MA পড়াকালীন ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকায় পড়াশোনা করেন। তিনি কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে খণ্ডকালীন শিক্ষকতা করেন। 90 দশকের পর জাহানারা ইমামের নেতৃত্বে 101 সদস্য বিশিষ্ট 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়। পরবর্তীতে গণ আদালত গঠনেও নেতৃত্ব দেন তিনি। 12 জন বিচারক নিয়ে গঠিত গণ আদালতের চেয়ারম্যান জাহানারা ইমাম 10টি অপরাধে গোলাম আজমের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। এ সময় তার বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়।
বিক্ষোভ ও গণমিছিলে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস এবং প্রাণনাশের হুমকি অসীম সাহসী এই নারীকে তার চেতনার পথ থেকে এক চুলও সরাতে পারেনি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, স্বাধীনতা পদক, বেগম রোকেয়া পদক, অনন্যা সাহিত্য পুরস্কার সহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন তিনি। 1994 সালের 26 জুন যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি হাসপাতালে মুখের ক্যান্সারে আক্রান্ত জাহানারা ইমাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পর কি বাঁধি ঘরে? গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগৎধাত্রী। নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে। জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল। আমি ছাড়া এই জগৎ সংসার সবাই হবে অচল। অবশ্যই বিদায় নিতে চাইবো আপনাদের কাছ থেকে এবং জানিয়ে দিতে চাই যে আন্তর্জাতিক নারী দিবস একটি মাত্র দিন, কিন্তু সেই একটি দিনের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে নারীর অগ্রযাত্রা। নারীর অগ্রযাত্রা যেন এগিয়ে যেতে পারে সহস্র বাধা, বৈষম্য, সকল প্রতিবন্ধকতাকে একেবারে দুর্নিবার গতিতে চুরমার করে দিয়ে, সেই প্রত্যাশাই তো আমাদের থাকছে এবং সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠানটি আমরা করেছি। যাদেরকে আলোকিত আমরা করবার চেষ্টা করেছি, কারণ তারা আলোকিত করেছে আমাদের সমাজকে। সেই ভালোবাসা, সেই আলো নিয়ে, আলোর মশাল নিয়ে বিদায় নিতে চাইবো। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসায়। আমি ডক্টর শ্রাবণ্য তৌহিদা এবং আমি ইমতুর আতিশ চলে যাচ্ছি, কিন্তু সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন RTV।